বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস কি? এটা নিয়ে আসলে অনেক ধরনের মতভেদ থাকতে পারে, কিন্তু বেকারত্ব যে বাংলাদেশের জন্য একটা ওয়ান অফ দ্য মেইন প্রবলেম, এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আজকে টক উইথ তালুকদারের এপিসোডে এসেছিলেন ফাহিম মাসরুর, যিনি কিনা বিডি জবসের সিইও, এবং তার আরও অনেক ধরনের পরিচয় আছে। সো ফাহিম ভাইয়ের সাথে আমাদের আজকে আলোচনা হয়েছে বাংলাদেশের বেকারত্বের ফুল ডিটেলস নিয়ে, অনেক সমস্যা এবং সেগুলোর একটা প্রবাবল সমাধান নিয়ে। তার সাথে কথা হয়েছে বিডি জবসের মতো দারুণ একটা কোম্পানি কিভাবে প্রতিষ্ঠিত হলো, কিভাবে এরকম একটা কোম্পানি 25টা বছর কোনো কম্পিটিশন ছাড়া গ্রো করলো, এবং অবশ্যই আমাদের গেল জুলাই ম্যাসাকারের পর থেকে বাংলাদেশের অবস্থা এবং রাজনীতিক যেই আমাদের এখন চর্চা হচ্ছে বা আমরা রাজনীতির চেঞ্জের কথা বলছি সেগুলো নিয়ে কথা। সো আজকের এপিসোডটা আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি, কারণ আমি ফাহিম মাসুর ভাইয়ের সাথে সরাসরি কাজ করেছি। আমি ওনার কাছে ব্যক্তিগতভাবে অনেক রকমভাবে কৃতজ্ঞ। তার কাছ থেকে আমি প্রচুর জিনিস শিখতে পেরেছি, যেটা কিনা আমার কর্মক্ষেত্রে, আমার টোটাল লাইফে অনেক ধরনের পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে। আমি একদম নিশ্চিত করে বলতে পারি আজকের এপিসোডটা আমার মতোই অনেকে দেখে প্রচণ্ডভাবে উপকৃত হবেন। ভাইয়া, বিডি জবসের কত বছর হলো স্টার্ট করে? এই বছর আমাদের প্রায় 25 বছর হতে চললো। 25 বছর হয়ে গেল। যখন ভাইয়া বিডি জব শুরু করলেন আপনি, এবং তখন বাংলাদেশে একটা বিজনেস স্টার্ট করা যাওয়া অবস্থা, এবং এখন এখন বর্তমানে যারা এখন নতুন এন্টারপ্রেনার হচ্ছেন, এই এই দুইটা যদি যুগ বলি, মেইন গ্যাপটা কোথায়? আমাদের যেই সময়টা শুরু করেছিলাম 2000 সালে, তখন আসলে পার্টিকুলারলি যারা একটু ইউনিভার্সিটি থেকে পাশ করা এডুকেটেড, তাদের মধ্যে ব্যবসা করার প্রবণতাটা অনেক কম ছিল। হ্যাঁ, তারা নর্মালি চাকরি করাটাই তাদের একটা বড় ব্যাপার ছিল, পার্টিকুলারলি আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসেছিলাম। তো বাট এখন আমি দেখি যে পার্টিকুলারলি আরবান এডুকেটেড ইয়াং যারা আছেন, ফ্যামিলিগত পার্সপেক্টিভেও এন্টারপ্রেনারশিপটাকে যথেষ্ট মানে সম্মান দেখানো হয়। আমাদের সময়টাতে এটাকে আসলে অলমোস্ট মানে পাগলামি হিসাবেই ধরা হতো, যে মনে হতো যে আসলে অন্য কিছু করার নাই, এই জন্য বিজনেস করছে। তো এখন মানে বিভিন্ন কারণে, সোশ্যাল এবং অন্যান্য কারণে ব্যবসা করা টাকে আসলে আগে থেকে অনেক পজিটিভলি দেখা হয়। তো সেটা একটা বড় পার্থক্য। ওকে। আর যদি বলি ভাই যে বিডি জবস এই যে 25 বছর জব মার্কেট নিয়ে কাজ করতেছে, যদি জব প্লেসমেন্টের একটা প্ল্যাটফর্ম বলি, এই 25 বছরে বিডি জবসের কেন কোনো ওরকম কম্পিটিশন তৈরি হয় না বা কম্পিটিটর তৈরি হয় নাই? সেটা একটা বড় আলোচনা। বাট আমি যদি বলি যে বাংলাদেশে আসলে আমার কাছে মনে হয় যে পার্টিকুলারলি যে কোনো ব্যবসায়ী করতে আসলে যেই সবচেয়ে বড় ক্যাপিটালটা আসলে আসলে ট্রাস্ট। হ্যাঁ, লোকজন আসলে কতটুক ট্রাস্ট করে। তো যেহেতু আমরা একটা সার্ভিস কোম্পানির ক্ষেত্রে কিন্তু ট্রাস্টটা একটা বড় ব্যাপার। সার্ভিস কোম্পানির ক্ষেত্রে আসলে শুধু প্রাইস কমালে বা মানে মার্কেটিং করলাম, বড় বড় প্রমোশন করলাম, সেটাতেই আসলে হয় না। তো সেই জায়গাটাতে আমি মনে করি যে আসলে আমরা একটা নাম্বার হচ্ছে যে আমরা আগে থেকে শুরু করেছিলাম। আমাদের যখন শুরু করেছিলাম তখন আমাদের কম্পিটিশন ছিল না, বাট ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ, যেটা ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ আমরা পেয়েছিলাম। বাট তারপরে অনেকে করতে চেয়েছে, মানে আরও অনেক মানে বড় বড় গ্রুপও করতে চেয়েছে, আবার বড় মিডিয়াও আসলে এই জব পোর্টাল বা আমরা যেই কাজটা করি করতে চেয়েছে। বাট তখন যেটা হয়েছে, বাই দ্যাট টাইম অলরেডি আমাদের একটা বড় নেটওয়ার্ক হয়ে গেছে। নেটওয়ার্কের সাথে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যে এমপ্লয়াররা যারা আমাদের মাধ্যমে লোক নেয়, চাকরির জন্য নিয়োগ করে, আর একটা হচ্ছে যারা চাকরি খুঁজে। তো এই দুইটারই আসলে আমাদের মানে শুরুটা তো অফকোর্স স্লোলি হয়েছিল, বাট একটা পর্যায়ে আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি যে যেটাতে আসলে অন্য যে কারো আসলে এই নেটওয়ার্কটা তৈরি করাটা অনেক বেশি ইনভেস্টমেন্ট করতে লাগবে বা অনেক বেশি মার্কেটিং বা অনেক অ্যাক্টিভেশন করতে লাগবে। তো সেই জায়গাটা আমাদের একটা, যেটা বললাম, ফার্স্ট মুভ অ্যাডভান্টেজ, এবং যারা আমাদের ব্যবহার করতো বা এখনও করছে তাদের সাথে আমাদের এক ধরনের একটা ট্রাস্টের রিলেশনশিপ তৈরি হয়েছে। তো আর আরেকটা ছিল, আমরা সবসময় কাস্টমারদেরকে মানে কাস্টমার স্যাটিসফ্যাকশান যাতে এনশিওর্ড হয়, কে আসলে কত টাকা দিচ্ছে, বা ইভেন আমাদের তো যারা জব সিকার তাদের তো বেশিরভাগ সার্ভিসই আমাদের আসলে ফ্রি অফ কস্ট, কিন্তু তারপরেও তাদেরকে আমরা যেই পরিমাণ গুরুত্ব দেই, তাদের যে কোনো ধরনের কমপ্লেন ম্যানেজমেন্ট বা অন্য যে কোনো ধরনের, তো সেই জায়গাটা আসলে আমাদের কাছে
আমরা ফিল করি যে ওই ট্রাস্ট রিলেশনশিপটা আমরা তৈরি করতে পেরেছি গত 20-25 বছর ধরে। তো সেটা আমাদেরকে হেল্প করেছে এই মার্কেট পজিশনটা ধরে রাখার জন্য। তো বাট তারপরও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কম্পিটিশান তো থাকেই। তো সেই ক্ষেত্রে আমাদের যে মানে একটু নতুন নতুন সার্ভিস ফিচার বলি, তারপরে মানে কিছু ইনোভেটিভ জিনিস আমাদেরকে কন্টিনিউয়াস সবসময় আনতে হয়, আরও হয়তো আনা দরকার, যেটাতে আমরা এখন হয়তো এআই বা অন্য ব্যাপারগুলি নিয়ে আরও বেশি সামনের দিনে কাজ করব। বাট মার্কেটকে আমাদের রেসপন্ড করতেই হবে। হ্যাঁ, তো সেটা জন্য আমরা হয়তো এ পর্যন্ত টিকে আছি। ভবিষ্যতে টিকে থাকবো কিনা সেটা ডিপেন্ড করবে আসলে আমাদের উপরে। আমরা অনেক ক্ষেত্রেই আমি প্রায়ই বলি যে ব্যবসার ক্ষেত্রে আসলে মানে একটা ভালো ব্র্যান্ড থাকলেই যে সে আজীবন চলবে তা না। আমরা নোকিয়া ফোন আমরা সবাই ব্যবহার করতাম, এখন নোকিয়া অলমোস্ট ডেড। তারপরে এরকম অনেক আমরা জানি যে প্রোডাক্ট খুব ভালো ব্র্যান্ড থেকে আর্লি অ্যাডভান্টেজ থেকেও তারা টিকে থাকতে পারেনি। একটা হতে পারে যে তারা আসলে যুগের সাথে তাল মিলাতে পারেনি। তো আমরা যদি না পারি তাহলে আমরাও হয়তো একসময় থাকবো না। বাট এই জন্য আমরা এটাকে সবসময় একটা চ্যালেঞ্জ হিসাবেই দেখি। এটা একটা ভালো ব্যাপার বলছেন ভাই। যেমন গেল যদি আমি 8-10 বছর বলি, জব মার্কেটের মানে যারা জব সার্চ করে তাদের জব সার্চিংয়ের প্যাটার্নও তো অনেক চেঞ্জ হয়েছে। মানে অনেক ধরনের সোশ্যাল মিডিয়া গ্রুপ আছে যারা কিনা এগুলো একদম ফ্রি অফ কস্ট এই অ্যাসিস্ট্যান্সগুলো করে, কোম্পানিগুলো ডিরেক্ট রিক্রুটমেন্ট করে। লিঙ্কডইন একটা বড় প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে অনেক আমি শিওর যে রিক্রুট হয়। এবং সর্বশেষ যে এআইয়ের যে ব্যাপারটা, তো মানে এগুলো হয়তো ডিরেক্ট কম্পিটিটর না হলেও তো এটা বিডি জবসের একটা বড় একটা কম্পিটিশনের একটা অংশ, যে সোশ্যাল মিডিয়াগুলো যখন এই কাজগুলো করে বা সোশ্যাল মিডিয়া হেল্প নিয়ে যদি কেউ জব পায়, এই জিনিসগুলো বিডি জবস কীভাবে ট্যাকেল করে? আচ্ছা, প্রথমে হচ্ছে যে আমরা কিন্তু শুধু মানে জব মিডিয়া প্ল্যাটফর্ম না। হ্যাঁ, আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু একটা কোম্পানি শুধু যে তার জবটাকে অ্যাডভার্টাইজ করে তা না। এটা আমাদের যখন অরিজিনালি শুরু করেছিলাম আজ থেকে 20-25 বছর আগে, তখন আমাদের মেইন ভ্যালুটাই ছিল যে কানেক্টিং দ্য জব সিকার এবং এমপ্লয়ার। এরপরে কিন্তু আমি একটু আগে যেটা বলছিলাম যে অনেক ভ্যালু অ্যাডেড সার্ভিস আমাদের করতে হয়েছে। এখন একটা কোম্পানি আমাদেরকে ব্যবহার করে শুধুমাত্র তার জবটাকে পাবলিশ করার জন্য না। এই জবটা পাবলিশ করে সে অনলাইনে অ্যাপ্লিকেশান রিসিভ করা থেকে শুরু করে এই অ্যাপ্লিকেশানগুলোকে ম্যানেজ করা। কারণ একটা জবে দেখা যাবে যে অনেক কোম্পানি 1-1.5 হাজার 2-3 হাজার, আরও বড় কোম্পানি হলে প্রায় 10-15-20 হাজারের মতো অ্যাপ্লিকেশান পায়। এই অ্যাপ্লিকেশানগুলোকে ম্যানেজ করাও তার জন্য একটা বড় হ্যাসেল। সে যদি এই 10-15 হাজার ইমেল রিসিভ করে, এটা কিন্তু আসলে তার জন্য বাছাই করা ডিফিকাল্ট। তো সেই অর্থে এগুলিকে ফিল্টার করা, অ্যাডভান্স সার্চ দিয়ে যাতে এগুলিকে গুছাতে পারে, এবং তারপর হচ্ছে তার এই এত লোকজন থেকে বাছাই করে তাদের টেস্ট করা। অনেক ক্ষেত্রে তারা অনলাইনে টেস্ট করে আমাদের প্ল্যাটফর্ম মাধ্যমে, আমাদের এটার মাধ্যমে কিন্তু ভিডিও ইন্টারভিউও করে। হ্যাঁ, তো এরকম বেশ কিছু জিনিস আছে যেগুলি আসলে শুধুমাত্র জব পাবলিশিংয়ের মধ্যে সীমাবদ্ধ না। তার ওভারঅল রিক্রুটমেন্ট প্রসেসটাকে ম্যানেজ করা, গুছিয়ে জিনিসটাকে তার এফিসিয়েন্সি বাড়ানো, তার খরচ কমানো, সেগুলোকে কিন্তু আমরা ডেভেলপ করেছি। এবং আমাদের যারা ক্লায়েন্ট তারা সে হয়তো ফেসবুকে বা লিঙ্কডইনে জবটাকে পাবলিশ করতেই পারে, কিন্তু তারপরে যদি অ্যাপ্লিকেশনটা আসেও সেটাকে ম্যানেজ করার জন্য সে আবার দেখা যাবে এই জন্যই সে বিডি জবসের প্ল্যাটফর্মেই বলে দেয় যে তুমি এই প্ল্যাটফর্মে, মানে সে হয়তো লিঙ্কটা দিয়ে দিল যে বিডি জবসের লিঙ্কে তুমি অ্যাপ্লাই করো। হ্যাঁ, বাট ইনিশিয়ালি হয়তো সে তার অডিয়েন্সের কাছে অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাচ্ছে। তো এভাবে আসলে আমরা এই কানেকশানটা এমপ্লয়ারদের সাথে আমাদের এই প্ল্যাটফর্মের কানেকশানটা বজায় রাখার চেষ্টা করি। নাইস। আমি ভাইয়া যখন আমার কোম্পানির জন্য বিডি জবস বা অন্য কোনো এরকম সার্কুলার দিই, একটা জিনিস দেখা যায় যে হয়তো অ্যাপ্লিকেশন পরে কথার কথা 50টা বা 100টা, আমরা যখন সর্টিং করি সেখান থেকে হয়তো 50% নিই, 50টা মতো নিই। আমরা যখন ইন্টারভিউতে ডাকি তখন দেখা যায় যে আসে হচ্ছে 5 জন। পরে যে 5 জনের সাথে হয়তো সেখান থেকে আমরা নিতে পারিনি। এই যে একটা প্রসেস, যে তাহলে আসলে অনলাইন অ্যাপ্লিকেশন কেন করে এত? যদি অনলাইন অ্যাপ্লিকেশন এতগুলো করেই সেখানে তাহলে মানে রিলেভেন্ট হয়তো না, সে তারপর সে অ্যাপ্লাই করে ফেলে। এই জিনিসগুলো কেন হয় আপনার মনে হয়? ভেরি গুড কোশ্চেন। অনলাইন ব্যাপারটা যেহেতু ইজি, হ্যাঁ, এটা শুধুমাত্র এমপ্লয়ারের জন্য ইজি না, জব সিকারের জন্য ইজি।
তো এবং দেখা যায় যে সে আসলে মানে তার যদি বিডি জবসে সিভি বা প্রোফাইল থাকে, সে জাস্ট অ্যাকাউন্টে লগ ইন করে যে কোনো একটা কোম্পানিতে জাস্ট ওয়ান ক্লিকে সে করতে পারে। আগে ছিল যে তাকে যদি কোথাও অ্যাপ্লাই করতে হতো, সিভি প্রিন্ট করতে হতো, খরচ করে দিয়ে আসতে হতো। তো সেই জন্য আসলে আমাদের এই যে একটা কমন একটা ব্যাপার যে অনেকে অ্যাপ্লাই করে কিন্তু সে যখন ইন্টারভিউ ডাক পায় তখন সে হয়তো আসে না। তো এটা আমরা অনেক দেখেছি, প্রায় অনেক ক্ষেত্রে প্রায় যত লোকজনকে ইন্টারভিউর জন্য কল করা হয় তার হয়তো 30-40%ও আসে না, ভেরি হাই নাম্বার। তো সেটাকে আমরা যেভাবে ট্যাকেল করেছি, যে এটা বেশ অনেক দিন ধরেই আমরা এটা নিয়ে কাজ করেছি, সেটা হচ্ছে যাতে অ্যাপ্লিকেশন যারা করবে তারা যাতে কমিটেড হয়ে করে। এটার একটা ওয়ে হচ্ছে, আমাদের আগে যেরকম ছিল যে একজন লোক বা একজন অ্যাপ্লিকেন্ট তার কোনো লিমিট ছিল না, তার আসলে আনলিমিটেড নাম্বার অফ প্রতি মাসে আনলিমিটেড নাম্বার অফ অ্যাপ্লাই করতে পারত। এখন কিন্তু আমাদের প্ল্যাটফর্মে একটা লিমিট আছে। এখন লিমিট থাকাতে যেটা হয় যে সে যেহেতু জানে যে আমি মাসে 50টা বা 100টা আমি অ্যাপ্লাই করতে পারবো, সে কিন্তু এই লিমিটটাকে মানে জাজমেন্ট খাটায় যে আমি তাহলে এই জবটার ক্ষেত্রে, এই জবটাতে আমি আসলেই ইন্টারেস্টেড, আমি ইন্টারভিউ ডাক পেলে যাব, আমি তাহলে এটাতে অ্যাপ্লাই করি। আগে যেরকম হতো যে ইনডিসক্রিমিনেট, মানে সে হতো জাস্ট একটা দেখার জন্য করে ফেলতো আর কি। তো এই জিনিসটা এখন আগের থেকে অনেক কমেছে। বাট তারপরেও বাংলাদেশের পার্টিকুলারলি আমাদের ইয়াং যদি বলি, ইয়াং পপুলেশনের মধ্যে একটা আছে যে তার জবটা দরকারও, সে যখন অ্যাপ্লাই করেছিল সে সিরিয়াসও, কিন্তু যখন সে মানে ইন্টারভিউ কল পেলো তার হয়তো বাসা থেকে অফিসটা দূরে, এবং এটা খুব মানে কমন একটা ব্যাপার। আই এম প্রিটি শিওর ইউ হ্যাভ অলসো ফেস দ্যাট, যে আচ্ছা এখন মানে আমার এই এত ঝামেলা করে আমি যাব, আমার তো মানে খুব হয়তো 50 জনের মধ্যে একজন হয়তো লোক নিবে, তো আমি এই এফোর্টটা দিব কেন? হ্যাঁ, তো এটা আসলে আমি মনে করি একটু আমাদের ইয়াংদের মধ্যেও, আসলে জেনারেশনের মধ্যেও এই কালচারটা একটু বেশি, যে তারা আসলে যতক্ষণ না পর্যন্ত কোনো কিছুতে শিওর হয়, অনেক ক্ষেত্রেই তারা তাদের এক ধরনের মানে কমিটমেন্টের অভাব থাকে। হ্যাঁ, আর একটা বিভিন্ন কারণ আছে যে অনেক ক্ষেত্রে মনে করে যে ঠিক আছে এই কোম্পানিটা, মানে আমি শুনছি যে এই কোম্পানির স্যালারি হয়তো অত বেশি না, আমার এই বন্ধু তো এত স্যালারি পায়, কিন্তু আমি যদি এই কোম্পানিতে মানে যদি চাকরি সুযোগও পাই, আমার স্যালারি হয়তো অত বেশি হবে না। তো এই জিনিসের জন্য আসলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সে মানে ইন্টারভিউতেই ফেস করে না। আমি সবসময় বলি যে চাকরি মানে কেউ যদি অফার পায়, হ্যাঁ, ইন্টারভিউ ফেস করার পর যদি অফার পায়, সে যদি চাকরি নাও করে, এই যে ইন্টারভিউ ফেস করলো, তার জায়গায় এক্সপিরিয়েন্স, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। এবং সে যে কোনো একটা কোম্পানি থেকে অফার পাচ্ছে, এটা কিন্তু তার নিজের কনফিডেন্সটা গ্রো করে। তো সামহাউ এটা আমিও অনেক ক্ষেত্রে বুঝি না যে আমাদের পার্টিকুলার, এবং দেখছি যে আমরা যারা একটু ইয়াং, যারা ফ্রেশ গ্র্যাজুয়েটদের মধ্যে বেশি, তাদের আসলে চাকরি বেশি দরকার। আমাদের স্ট্যাটিস্টিক্স বলে যারা অলরেডি এক্সপেরিয়েন্স বা কোথাও চাকরি করছে, তারা কিন্তু ইন্টারভিউ কল পেলে তাদের মানে রেশিও অফ প্রেজেন্স ইজ মাচ হায়ার দেন ফ্রেশ। ব্যাপারটা আসলে উল্টা হওয়ার কথা ছিল, কারণ এটাকে ডিস্যাটিসফ্যাকশনের কারণে। এটা আসলে আমাদের ওই যে আবার বললাম, আমাদের যারা একটু ফ্রেশ গ্র্যাজুয়েট, একটু ইয়াং, দে আর ভেরি কনফিউজড। তারা আসলে কি এটা মানে এটা আমরা জানি যে না, আমার কাছে মনে হয় এর পিছনে সোশ্যাল মিডিয়ার একটা কারণ আছে। আমাদের সোশ্যাল মিডিয়াতে আসলে আমাদেরকে সবাইকে খুব অস্থির করে ফেলে, তাই না? আমরা আসলে অনেক ক্ষেত্রে জানি না। হ্যাঁ, তো এটা মানে এটা আসলে জেনারেশনাল একটা ইস্যু। আমি যেটা সবসময় খারাপভাবে দেখি না, এই অস্থিরতাটা অনেক সময় পজিটিভলি কাজে লাগে। এবং আমরা দেখেছি যে আমাদের যে লাস্ট পলিটিক্যাল মুভমেন্ট হলো, এই অস্থিরতার জন্যই কিন্তু আসলে হয়েছিল। বাট অনেক ক্ষেত্রে পার্সোনাল ক্যারিয়ার লাইফে লোকজন আসলে মানে খুব ফোকাসড মানে ওয়েতে চিন্তা করতে অনেক ক্ষেত্রে পারে না, এবং এইটা দেখেছি আমি একটু যারা কম বয়স তাদের মধ্যে আছে, এবং এটা একটা বড় কারণ হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, তো যাই হোক, এটা নিয়ে হয়তো মানে যারা সোশ্যাল সায়েন্টিস্ট তারা আরও ভালো বলতে পারবে, বাট দিস ইজ ফ্যাক্ট। আমার কাছে কেন জানি মনে হয় ভাই যে মানে ইন্টারভিউ নেওয়ার যে ব্যাপারটা, সেইটা বোধ হয় ধরেন এই যুগের ছেলেমেয়েরা ক্র্যাক করে ফেলছে। মানে আমার ধারণা হচ্ছে ওরা এখন ইন্টারভিউ কীভাবে দেয় এটা খুব ভালোভাবে জানে, ওরা ইন্টারভিউ খুব ভালো দেয়। মানে অন্তত আমার
গেল 3 বছরের এক্সপিরিয়েন্স যদি আমি বলি, যারা ইন্টারভিউ দিতে এসছে তারা মোস্টলি 80-90% খুবই ভালো ইন্টারভিউ ফেস করছে। মানে কারণ ওরা বুঝে ফেলছে যে এগুলো জিজ্ঞেস করে, মোস্টলি 5টা-7টা প্রশ্ন খুবই কমন থাকে, ওরা খুবই প্রিপারেশন নিয়ে আসে এবং ওগুলো খুব ভালো আনসার দেয়। বাট পরে আর ধরেন খোঁজ পাওয়া যায় না যে বাসার কাছে বা দূরে বা ফ্যামিলি থেকে না করছে, এই ধরনের বিভিন্ন ব্যাপার বলে টলে তারপরে হয়তো করে না। আর একটা ব্যাপার মনে হয় যে আপনি অস্থিরতার কথা যেটা বলেন ভাই, যে তারা হয়তো জয়েন করার কিছুদিন পরে তারা খুব হয়তো জাজমেন্টাল হয়ে যায় যে আমি এখন যেখানে আসছি আমার ফ্রেন্ড কি একটু বেটার পজিশনে আছে কিনা বা আমি চলে যাব কিনা। এবং এই যে সবাই যে কম্পেয়ার করে নিজেকে, হ্যাঁ, এটাও কিন্তু একটা বড় কারণ এই অস্থিরতার। আমার একটা কমপ্লেইন বেসিক্যালি যে আমার মনে হয় যে কম্পারেটিভলি ইয়াং যারা তাদের এই প্রফেশনালিজম যে ব্যাপারটা সেটা প্রপারলি গ্রো করে নাই, যে একটা কোম্পানিকে জানানো যে আমি জয়েন করবো না। মানে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমরা ফোন দিয়ে জানি আপনার না জয়েন করার কথা ছিল, সে বলেন আমার বাসা দূরে। আমি জানি না আপনি এরকম এটা তো আমাদের মানে খুব কমন, আমাদের এমপ্লয়াররা বলে যে আপনার এইখানে প্ল্যাটফর্মে আমরা দেখলাম সে তো অ্যাপ্লাই করলো, আসলে কি সে অ্যাপ্লাই করছিল নাকি আপনাদের সিস্টেম দিয়ে অটোমেটিক করা হয়েছিল। তা আমাদের এখানে কিন্তু অমন কিছু না, যে অ্যাপ্লাই না করে মানে অ্যাপ্লাই নিজে করলেই সেটা অ্যাপ্লাইড হয়। কিন্তু তারপরেও দেখা যায় যে যেটা বললাম 50% মানে আসেই না, এবং সে যে আসছে না সেটাও সে জানাচ্ছে না। তো সেটা মানে একটা কমপ্লেন অফকোর্স আমরা রেগুলার ফেস করি। অনেক অফিসে ভাইয়া তো সোশ্যাল মিডিয়া অফ থাকে, মানে কাজ করার সময় সোশ্যাল মিডিয়া ইউজ করা যাবে না, বিডি জবসও তো অফ থাকে অনেক সময়। এটা আসলে আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়া অফ করে কোনো ইম্প্যাক্ট তেমন একটা নাই, কারণ লোকজন তো এখন সবাই মোবাইল ফোনে ইউজ করে, মোবাইলের ডাটা তো আসলে এটা যার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তো যেটা হয় যে অনেক ক্ষেত্রে অফিসের ওয়াইফাই ব্যবহার করে যাতে সোশ্যাল মিডিয়া না ব্যবহার হয়, এটা কিছু কিছু কোম্পানির পলিসি, নট বিকজ অনলি দ্যাট তার প্রোডাক্টিভিটি কমায়, অফকোর্স এটা তো একটা ব্যাপার আছেই। যেমন আমাদের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের অনেক কাজ পার্টিকুলারলি মার্কেটিং নেটওয়ার্কিংয়ের জন্য সোশ্যাল মিডিয়া ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইভেন মানে ফেসবুকের মাধ্যমে আমরা অনেক সময় ক্লায়েন্ট লিড জেনারেট করি, বা আমাদের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আমরা কমিউনিকেট বা মার্কেটিং করি। বাট যেমন পার্টিকুলারলি যদি বলি যারা একটু সফটওয়্যারে কাজ করে তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রোডাক্টিভিটি একটা সমস্যা হয়। বাট আরেকটা হচ্ছে যে আসলে অনেক ক্ষেত্রে তো মানে এখন যেহেতু অনেক রিচ কন্টেন্ট, হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে কোম্পানি যারা একটু অনেক বেশি লোক থাকে তাদের মানে এত ভিডিও কন্টেন্ট হয়ে গেছে, নেটওয়ার্কের উপরে অনেক সময় লোড পড়ে। দেখা যাবে যে একজনের এত বেশি সে ভিডিও ডাউনলোড করছে, ওভারঅল অন্যদের ডাউনলোড স্পিডও আসলে কমে যায়। এই জন্য একটা কোম্পানি এক ধরনের পলিসি থাকে। এমনি জাস্ট মানে একটা ইন্টারেস্টিং জিনিস মনে হলো যে বিডি জবসের যারা এমপ্লয়ি আছেন তারা নতুন জব কীভাবে করছেন বিডি জবসের মাধ্যমে? হ্যাঁ, আমাদের কোম্পানির লোকজন তো যেহেতু তারা এইটার মধ্যেই আছে, এবং তাদের ক্ষেত্রে বিডি জবস ইজ দ্য মানে মোস্ট মানে ইজিয়েস্ট ওয়ে তারা বিভিন্ন কোম্পানিতে যদি জব খুঁজে আর কি। এবং আমরা এটাকে আসলে মনে করি যে ইট ইজ পার্ট অফ লাইফ। তাহলে একজনের ক্যারিয়ার তো আমরা কোনোভাবে সে যদি আরও ভালো কিছু করে, আরও মানে বেটার কিছু করতে চায়, উই শুড এনকারেজ দ্যাট। হ্যাঁ, বাট আমরা অটুক যেটা বলি যে আসলে ওই কিছু বেসিক প্রফেশনালিজম আমার ধারণা অন্য কোম্পানির মতো আমরাও এক্সপেক্ট করি যে অ্যাটলিস্ট সে যাতে সে যেহেতু একটা কাজে আছে, যারা পার্টিকুলারলি একটু যারা মিড লেভেলে যারা আছে তারা যাতে অ্যাটলিস্ট একটা নোটিস পিরিয়ড দেয়, 1 মাস বা 2 মাস নোটিস পিরিয়ড দেয় যে আমি এই সময়টাতে আরেকটা কোম্পানিতে সুইচ করছি। তো এটা আগে আরও বেশি ছিল, এখন আমরা দেখেছি যে কিছুটা হলেও মানে আমাদের যারা এমপ্লয়ি আছে তারা মোটামুটি সবাই এটা মেনটেন করে। ভাইয়া তো অনেক বছর ধরে বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রি, স্টার্ট আপ, এসএমই এগুলোর সাথে জড়িত, এবং এদের অনেক ধরনের ডেভেলপমেন্টে আপনি সরাসরি কাজ করেছেন, আপনি শার্ক ট্যাঙ্কের জাজ হিসেবেও কাজ করেছেন। মানে আপনি যেটা প্রথমেই আমাদের প্রশ্ন ছিল যে আগে হয়তো এই এন্টারপ্রেনার হওয়ার ব্যাপারটা ওই রকমভাবে পপুলারাইজ ছিল না, বাট বিগত যদি আমি বলি 1 দশকের কথা, অন্তত এই 1 দশকে আমার মতো অনেকেই আপনাদের মতো অনেক সাকসেসফুল এন্টারপ্রেনারকে দেখে আমরা হয়তো আরেকটা কিছু একটা করার চেষ্টা করেছি। বাট এই 10 বছরে নতুন একটা বিডি জবস তৈরি হয়নি, নতুন একটা রকমারি.com তৈরি হয়নি, যেটা একদম 100% বাংলাদেশি গ্রোন আপ একটা কোম্পানি, বাংলাদেশি গ্রোন আপ একটা স্টার্ট আপ বা একটা বলি। সো আপনার কেন মনে হয় যে এগুলো আরেকটা কেন তৈরি হচ্ছে না? এটা আসলে মানে কোনো সহজ কোনো আনসার নাই। অফকোর্স আমি আবার একেবারে বাংলাদেশে যে ভালো ভালো কোম্পানি তৈরি, আমি যদি টেকনোলজি কোম্পানি যদি বলি, টেক বেসড কোম্পানি যদি বলি,
হয়েছে, একবারে হয়নি তা না। হয়তো মানে আমরা যেই জায়গায় কাজ করি এমপ্লয়মেন্ট স্পেসে হয়তো তৈরি হয়নি, বাট অন্যান্য মানে টেকনোলজি রিলেটেড অন্যান্য জায়গাতে কিন্তু প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। বাংলাদেশি তো পাঠাওয়ার মতো কোম্পানি তৈরি হয়েছে, তো এরকম হয়েছে। বাট আমার কাছে মনে হয় যেটা একটা বড় ডিফারেন্স, আমরা যখন শুরু করেছিলাম, ইভেন ইউ হ্যাভ মেনশন রকমারি বা বিডি জবস, আমরা কিন্তু ঠিক মানে যখন শুরু করেছিলাম তখন আমরা জানতাম যে এই এই ভেঞ্চারটাকে আসলে টিকে থাকতে হলে একটা পর্যায়ে প্রফিটেবল হতেই হবে। আমরা যদি অ্যাটলিস্ট 2-3-4 বছরের মধ্যে প্রফিটেবল না হই, মানে উই হ্যাভ টু শাট ডাউন। তো বাট আমি গত অ্যাটলিস্ট 8-10 বছর, এটা আসলে আমি আমাদের এন্টারপ্রেনারদের দোষ দেব না, মানে ওভারঅল এই যে মানে স্টার্ট আপ এবং ভিসি এই জিনিসগুলো এত বেশি পপুলার মানে কি অনেক ক্ষেত্রে গ্লোরিফাইড করা হয়েছে বিভিন্নভাবে, এবং এটা আমরা সিলিকন ভ্যালি না, আমাদের আশেপাশের দেশে ইন্ডিয়া বা অন্যান্য কান্ট্রিতেও দেখেছি যে মানে একেবারে মানে মানে ব্যাপারটাই হয়ে গেছে যে কোনো একটা ব্যবসার সাকসেসই হচ্ছে সে কত টাকা রেজ করছে, সে কতটুক প্রফিটেবল বা কতটুক সে নিজে অর্গানিক্যালি গ্রো করছে, তার থেকে সে কত টাকা রেজ করলো। তো এই যে ওভার ডিপেন্ডেন্স অন ভিসি মানি, হ্যাঁ, তো সেটা আসলে আমাদের অনেক এন্টারপ্রেনারদেরকে মানে একটু আমি বলবো ধাবিত করেছে মানে শুধু ইনভেস্টমেন্টের ব্যাপারে ফোকাস করার জন্য, রেদার দেন কোম্পানিটাকে মানে সাস্টেইনেবল বা অর্গানিক্যালি গ্রো করার জন্য। তো এটা মানে এর মধ্যে কেউ কেউ হয়তো খুব ভালো করেছে, কেউ কেউ ভালো ফান্ড রেজ করেছে, বেশিরভাগই তো আসলে ওই ফান্ড রেজ করতে পারেনি। অনেক কারণ আছে, বাংলাদেশের এখনও আসলে ওই লেভেলে বিসি বিদেশ থেকে বাংলাদেশে আসেনি বিকজ অফ ডিফারেন্ট রিজন, যেটা ইন্ডিয়াতে এসছে। তো আমরা হয়তো অন্যান্য কান্ট্রির মডেলটাকে বেশি ফলো করেছি, হ্যাঁ, যেটা হয়তো মানে বাংলাদেশের জন্য এখনও ইজ টু আর্লি। তো বাংলাদেশের মডেলটা এখনও আসলে আমি মনে করি যে যেটা এখন অনেকে রিয়েলাইজ করছে যে কোম্পানি শুরু করা, নিজের ফান্ডেই শুরু করা, সে যদি অল্প কিছু বাইরে থেকে ফান্ড পায় দ্যাট ইজ ফাইন, যদি নাও পায় এমনভাবে কোম্পানিটাকে বিল্ড করা যে হয়তো সে 2-3 বছরে 10-20 গুণ বাড়বে না, বাট আস্তে আস্তে বাড়বে, কিন্তু তার মানে মিনিমাম এক ধরনের প্রফিট করবে যেটা দিয়ে আসলে সে আস্তে আস্তে বাড়তে পারবে, এবং যাতে ইনভেস্টমেন্ট না পেলে যাতে কোম্পানিটা বসে না যায়। আমরা দেখেছি গত কয়েক বছরে প্রচুর কোম্পানি পার্টিকুলারলি ফান্ডের অভাবে আসলে বন্ধ হয়ে গেছে। তো এবং তারা কি আসলে ভালো এন্টারপ্রেনার না? অফকোর্স দে আর ভেরি গুড এন্টারপ্রেনার। হ্যাঁ, আমরা যতটুক ছিলাম আমাদের থেকে হয়তো ভালো এন্টারপ্রেনার, কিন্তু ওই যে তাদের ফোকাসটা ছিল মানে ভেরি হাই গ্রোথ এবং ভেরি মানে আমাকে ইনভেস্টমেন্ট আনতেই হবে, কারণ তার টোটাল জিনিসটাই আসলে ইনভেস্টমেন্ট সেন্ট্রিক একটা মডেল তৈরি করেছিল। হয়তো আমরা রিয়েলাইজ করেছি যে মানে হয়তো একটু অনেক ক্ষেত্রে একটু এক্সপেন্সিভ হইতে আমরা রিয়েলাইজ করেছি দ্যাট মাইট নট বি দ্য মোস্ট রাইট মডেল ফর বাংলাদেশ, অ্যাটলিস্ট ফর দ্য টাইম। ইভেন আমরা আমাদের পার্শ্ববর্তী দেশেও কিন্তু দেখেছি যে যেমন বড় বড় ই কমার্স কোম্পানি বলি, এডটেক কোম্পানি বলি, বাইজু বা এরকম অনেক কোম্পানি কিন্তু আসলে এই ফান্ডিংয়ের মানে ওভার ডিপেন্ডেন্স অন ফান্ডিং গ্রোথ, তারা কিন্তু এখন বেশ বড় একটা সমস্যায় পড়েছে এবং অনেকে বন্ধ হতে বাধ্য হয়েছে। তো সেটা আমি মনে করি যে সেটা একটা কারণ। অনেক ক্ষেত্রে আমরা যদি এই কোম্পানি যারা যেই ফাউন্ডারদের কথা আমি বললাম, দে হ্যাড ভেরি গুড আইডিয়া, গুড ইনোভেশন, ভেরি স্মার্ট, তারা যদি শুধু ইনভেস্টমেন্টের পিছনে না দৌড়িয়ে কোম্পানিটাকে বিল্ড করতো, আমাদের হয়তো এখন আরও অনেক সাকসেসফুল, হয়তো অত বড় কোম্পানি না, বাট সাকসেসফুল কোম্পানি পার্টিকুলার টেক ফিল্ডে হতো। হ্যাঁ, আপনি যেটা বললেন মানে একটা ডিবেট কিছুদিন আগে বা এটা প্রায় সোশ্যাল মিডিয়ায় থাকে, এসএমই ভার্সাস হচ্ছে স্টার্ট আপ আর কি। আপনি এই দুইটার ডিফারেন্সটা কীভাবে করে দেখেন? ওই যে এতক্ষণ যেটা বললাম, মানে স্টার্ট আপ আসলে মানে মানে আমাদের যদি বলি বিডি জবস ইজ নট স্টার্ট আপ ইন দ্যাট সেন্স, কারণ বিডি জবস আসলে আমাদের মানে ইনভেস্টমেন্টের উপর ভিত্তি করে আমাদের কোম্পানি কখনো দাঁড়ায়নি। আমাদেরও ফরেন ইনভেস্টার আছে, কিন্তু তারা কিন্তু আমার কোম্পানিতে ইনভেস্ট করেনি, তারা আমাদের কিছু শেয়ার কিনে নিয়েছে। যেমন সে ফর এক্সাম্পল যেমন বাইরে অনেক বাংলাদেশের মাল্টিনেশনাল কোম্পানি যেরকম থাকে, তারা ইনভেস্ট করে বা অন্য কারো থেকে তারা কিনে নেয় শেয়ার। তো বিডি জবসেরও বেশ কিছু শেয়ার, প্রায় অলমোস্ট 1/3 অফ দ্য শেয়ার বিদেশি কোম্পানি
দে হ্যাভ পারচেস ফ্রম আওয়ার লোকাল শেয়ার, যারা অরিজিনাল ফাউন্ডার। কিন্তু কোম্পানি আসলে টিকে থাকার জন্য কখনো আমাদের ফরেন এক্সটার্নাল ফান্ডিংয়ের উপর ডিপেন্ড করতে হয়নি। তো সেটা আমাদের একটা বড় আসলে মানে কমফোর্ট বা স্ট্রেংথের জায়গা ছিল। তো এই জন্য আমরা নিজেদেরকে এখন স্টার্ট আপ বলি না, কারণ আমরা আসলে ফান্ড ডিপেন্ডেন্ট কোম্পানি না। বাট এসএমইদের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে এসএমই মডেল ইজ প্রবাবলি মোর অ্যাপ্রোপ্রিয়েট। আই এম নট সেইং দ্যাট স্টার্ট আপ মডেলটা খারাপ বা স্টার্ট আপ চিন্তা করা উচিত না, অফকোর্স করা উচিত। কিছু কিছু জায়গাতে হয়তো ওই মডেলটাই অ্যাপ্রোপ্রিয়েট, বাট বেশিরভাগ আমরা যেই ব্যবসাগুলো করি বা বাংলাদেশের মার্কেটের যে পরিস্থিতি, সেই জায়গায় যদি কেউ ভালো করে মানে এসএমই বলি যে খুব ছোট করে শুরু করলো, 2-3 বছরের মধ্যেই তার সাস্টেনেবল হলো, প্রফিট হয়ে ওই প্রফিটটাকে আবার ইনভেস্ট করে সে মানে আগাতে পারে, এই মডেলটাই তো আসলে এসএমই। তো এই মডেলটাই আসলে আমার কাছে মনে হয় আমাদের জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট। এবং আমাদের আশেপাশে কিন্তু প্রচুর দেখছি আমি, আমাদের ইয়াং অনেকেই আসলে এই মডেলেই ভালো করছে কিন্তু যাচ্ছে। এবং এই মডেলের অনেকে বলতে পারে তাহলে সবসময় কি প্রফিট দিয়েই ফান্ড করতে হবে? নট নেসেসারিলি। বাংলাদেশে যদি কেউ প্রিপারেশান নেয় ভালো করে, ব্যাংকও কিন্তু ফান্ডিং করে। বাংলাদেশে অনেক ছোট মানে ইয়াং এন্টারপ্রেনার দেখে কিন্তু ব্যাংক ফান্ডিং করে। অনেক একেবারে কোটি কোটি টাকা হয়তো ফান্ডিং করছে না, বাট মানে 15, 20, 40, 50 লাখ টাকা কিন্তু অনেক মানে এসএমই কিন্তু ব্যাংক থেকে ফান্ডিং পাচ্ছে। এবং বাংলাদেশ ব্যাংকের বা অন্যান্য ব্যাংকেরও বেশ কিছু স্কিম আছে যেখানে তারা এসএমইদেরকে টার্গেট করেই ফান্ডিং করে। বাংলাদেশের ভাইয়া আপনার কাছে কি মনে হয় বর্তমানে সবচেয়ে মেজর প্রবলেম কি? অনেক প্রবলেম আছে, মানে একদম আপনার চোখে যদি বলি যে প্রথম প্রবলেম কোনটা? আমি যেহেতু এই ফিল্ডে আছি, আমিও তো ব্যাপারটাকে আরও বেশি আমি বলবো যে রিয়েলাইজ করি বা আমার চোখের সামনে বেশি আসে। সেটা হচ্ছে আমাদের যে উই আর এ ভেরি পপুলাস কান্ট্রি, তাই না? তো আমাদের যে মানে, এবং আমরা বলি যে আমাদের কান্ট্রিতে ইউথদের নাম্বারই এখন বেশি। আমরা যে আমাদের যে ডেমোগ্রাফি সেটার মধ্যে ইউথ অংশটাই বেশি। এবং সবচেয়ে মানে আশঙ্কার জায়গা হচ্ছে এই ইউথদের মধ্যে আসলে আনএমপ্লয়মেন্টটা সবচেয়ে বেশি। আমাদের যদি মানে ওভারঅল আনএমপ্লয়মেন্ট একটা বড় প্রবলেম, যে কোনো কান্ট্রির প্রবলেম, কিন্তু ইউথ অংশটার মধ্যে আনএমপ্লয়মেন্ট ইজ মানে এত বেশি যে আমরা যেটা মানে গত জুলাইয়ে দেখলাম, এটা কিন্তু আসলে বিস্ফোরণটা যে হয়েছিল এটা কিন্তু যদি আমরা একটু পিছন যাই দেখবো যে এমপ্লয়মেন্ট ইস্যুতেই আসলে শুরু হয়েছিল। তো এটা তো আসলে এমনি এমনি হয়নি, মানে এটার সোসাইটিতে এক ধরনের বড় ক্রাইসিস আসলে তৈরি হয়েছে। এবং ওই প্রবলেমটা যে মানে এত বড় প্রবলেম যেটা আসলে সলভ করাটাও খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। মানে এই সরকার তো পারেইনি, আমরা জানি যে এখানে আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন আরও খারাপ হয়েছে। আগামী সরকারও যে যারা আসবে তাদের জন্য যে এই প্রবলেমটা খুব ইজিলি সলভ করা সম্ভব হবে তা কিন্তু না। তো কারণ যত বড় প্রবলেম তত বেশি সিরিয়াসলি এটাকে হ্যান্ডেল করতে হবে। তো আমার কাছে মনে হয় আমাদের সবারই উচিত এই জায়গাটা কিভাবে আমরা মানে অ্যাটলিস্ট অ্যাড্রেস করতে পারবো। মানে অফকোর্স পুরোপুরি এটা এলিমিনেট করা সম্ভব না, যে আমাদের যেটাকে মানে বেকারত্ব বলি, বেকারত্বের মধ্যে আবার কয়েকটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে জেনারেল বেকারত্ব, ইউথ বেকারত্ব যেরকম আছে জেনারেলি, আরেকটা হচ্ছে এই ইউথদের মধ্যে যারা একটু এডুকেটেড, সেইটার যেটাকে আমরা বলি শিক্ষিত বেকার, হ্যাঁ, সেইটা কিন্তু আরও বেশি। সে ফর এক্সাম্পল আমাদের কাছে যে ডাটা আছে সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে যে ছেলেটা বা মেয়েটা হয়তো আর্লি ড্রপ আউট হয়, সে হয়তো ক্লাস 5, 7, 8 পরে আর পড়েনি, সে কিন্তু কোনো না কোনো একটা চাকরি বা কিছু করে ফেলছে। বাট সে যখনই কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ছে তার বেকার হওয়ার সম্ভাবনা বেশি। তো এটা তো আসলে উল্টা হওয়ার কথা ছিল, যে পড়াশোনা যত বেশি করবে তাহলে তার তো আসলে মানে অপরচুনিটি বাড়ার কথা। বাংলাদেশে কিন্তু ব্যাপারটা উল্টা। তো আমাদের ডাটা বলে, বিডিঅপসের ডাটাই বলে যে প্রায় 40 থেকে 50% ছেলে বা মেয়ে গ্র্যাজুয়েশনের 3 থেকে 4 বছর পরেও কোনো চাকরি পাচ্ছে না। তো এটা আসলেই একটা বড় কি কারণ বলে মনে হয় আপনার? আচ্ছা, এর মধ্যে অনেকগুলো ব্যাপার আছে। একটা হচ্ছে যে আমাদের, আমি আরেকটা ডেটা দিই, আজ থেকে 12-13 বছর আগে, আমি বলি
2012 সালের দিকে আমাদের টোটাল লেবার ফোর্সের মধ্যে, মানে আমাদের টোটাল যদি শ্রম শক্তি বলি, তার মধ্যে গ্র্যাজুয়েট ছিল মাত্র 3.5%। আচ্ছা, এখন গত 15 বছরে বা 13-14 বছরে এটা প্রায় 10% হয়ে গেছে। মানে যেটা বলার চেষ্টা করছি যে হঠাৎ করে গ্র্যাজুয়েট নাম্বার বেড়ে গেছে। এখন এটা প্রশ্ন আসতেই পারে যে কেন হঠাৎ করে বাংলাদেশে গ্র্যাজুয়েট নাম্বার বাড়বে কেন? কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে যে অফকোর্স আমাদের মানে বিভিন্ন পার্টিকুলার প্রচুর প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে গত 10-15 বছরে, এবং সেখানে আসলে মানে কোনো ধরনের মানে এন্ট্রি অলমোস্ট অনেক জায়গাতেই হয়তো ভালো ভালো ইউনিভার্সিটিতে একটা এন্ট্রি ব্যারিয়ার আছে, বা গভর্নমেন্ট ইউনিভার্সিটি যেগুলো আছে, পাবলিক ইউনিভার্সিটি একটা মানে যে কেউ আসলে ভর্তি হতে পারে না। কিন্তু অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আমরা জানি যে একেবারে হাজার হাজার ছেলে বা মেয়ে ভর্তি হচ্ছে, এটা একটা ব্যাপার। এবং এটা ঢাকার বাইরেও কিন্তু এখন প্রাইভেট ইউনিভার্সিটি আছে। আরেকটা হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় জায়গা যেটা, সেটা হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজগুলি আছে, এখন প্রায় 2200-র মতো কলেজ আছে, এবং সেই কলেজগুলোর নাম্বারও কিন্তু অনেক বেড়ে গেছে গত 15 বছরে, প্রায় দ্বিগুণ থেকে তিন গুণ বেড়েছে। এবং আমরা প্রতি বছর এখন 7.5 থেকে 8 লক্ষর মতো শুধু গ্র্যাজুয়েট বার হয় আমাদের টোটাল মানে শ্রম বাজারে। প্রতি বছর 22-23 লাখের মতো লোক ঢুকে, এর মধ্যে 7.5 থেকে 8 লক্ষ লোক শুধু গ্র্যাজুয়েট, মানে 1/3 মতো, প্রায় 1/3 মতো। হ্যাঁ, তো এইটা আজ থেকে যদি আমি 20 বছর আগে বলি অনেক কম ছিল, হয়তো ম্যাক্সিমাম 2-3 লাখের মতো গ্র্যাজুয়েট বাইরে হতো। তো তাদের সবাই যে চাকরি পেত তা না, কিন্তু একটা বড় অংশ চাকরি পেত, দেশের বাইরে চলে যেত। কিন্তু এখন যেহেতু নাম্বারটা হঠাৎ করে অনেক বেড়ে গেছে, যেটা বিভিন্ন কারণ বললাম, সেটার একটা ইম্প্যাক্ট কিন্তু হচ্ছে। দ্যাট মিনস একটা ওভার সাপ্লাই অফ গ্র্যাজুয়েট হচ্ছে। এখন সে একটা আজ থেকে যে যদি আবারও বলি যে 20 বছর আগে একটা কৃষকের ছেলে বা একটা সাধারণ একটু তো মানে নিম্নবিত্ত বা গ্রামের একটা যে ব্যক্তির ছেলে বা মেয়ে হয়তো সেই গ্র্যাজুয়েট হতো না, বাট তাকে কিন্তু দেখা যাবে সে কৃষিকাজ করতো, মানে সে হয়তো মানে ম্যাট্রিক পড়লো কি পড়লো না, তারপরে সে কৃষিকাজে ঢুকে পড়তো বা আশেপাশে কোনো কাজ করতো। এখন যেহেতু সে গ্র্যাজুয়েট হয়ে গেছে, সে কিন্তু ওই কাজ করবে না। এখন একটা গ্র্যাজুয়েটকে যখন বলা হয় যে তুমি ঠিক আছে, তোমার তো পড়াশোনা হয়েছে, যেই লেভেলই হোক না কেন, তুমি এখন ক্ষেতের কাজ করো, এবং ওটা যে খারাপ কাজ তা তো না। এবং ওইটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে নর্মাল একটা চাকরি করে যেই ইনকাম করা যায় তার থেকে হয়তো বেশি সে করতে পারে, আয় করতে পারে, কিন্তু সে করবে না, বিকজ সে যেহেতু গ্র্যাজুয়েট, সে মনে করে যে এই গ্র্যাজুয়েট হয়ে তার এই কৃষিকাজ করাটা ঠিক না, এটা সোশ্যালি অ্যাকসেপ্টেবল না, হ্যাঁ, স্ট্রিমের সাথে যায় না। হ্যাঁ, তো এই জন্য আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রেই মানে পার্টিকুলারলি যেগুলো একটু মানে শ্রম নির্ভর কাজ, কৃষিকাজ বলি বা ইভেন ফ্যাক্টরিতে কাজ, ওরা এই কাজগুলি করতে চাচ্ছে না। সে গ্র্যাজুয়েট চায় আমি হয়তো ফ্যাক্টরির সুপারভিশন লেভেলের কাজ করব বা একটা ব্যাংকে কাজ করব, যেটা আমার তো ডেস্ক জব করব, কিন্তু এত জব তো আমাদের ইকোনমিতে নাই। আমাদের ইকোনমি যদি বলি ইট ইজ স্টিল এ কাইন্ড অফ ম্যানুফ্যাকচারিং এবং আমাদের এগ্রিকালচার, এটাই কিন্তু আমাদের এখনও মেইন ব্যাপার। আমাদের সার্ভিস ইকোনমি আছে, কিন্তু সার্ভিস ইকোনমিতে কিন্তু মানে এত গ্র্যাজুয়েট আমাদের দরকার নাই। যেমন আমি যদি ভারতের সাথে কম্পেয়ার করি, ভারতের কিন্তু সার্ভিস ইকোনমি হচ্ছে ওদের আইটি বা টেক ইন্ডাস্ট্রি, বিপিও ইন্ডাস্ট্রি, কল সেন্টার ইন্ডাস্ট্রি, এখানে কিন্তু প্রচুর গ্র্যাজুয়েট অ্যাবজর্ভ হয়। আমরা কিন্তু ওই লেভেলের আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়নি। হ্যাঁ, তারপরে যেমন মানে ইভেন আমরা যদি সিঙ্গাপুর বলি বা এইসব কান্ট্রিতে কিন্তু ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি একটা বড় ইন্ডাস্ট্রি, হ্যাঁ, লাখ লাখ লোক দরকার হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি, আমাদের ব্যাংক আছে অনেক, বাট তারা কত আর গ্র্যাজুয়েট নেবে, তাই না? সারা বছরে হয়তো সবগুলি ব্যাংক মিলায় 5-6 হাজার মানে ফ্রেশ গ্র্যাজুয়েট নেয় না। তো তাহলে যে এত লাখ লাখ গ্র্যাজুয়েট বার হচ্ছে, তারা কিন্তু তাদের জন্য এনাফ জব কিন্তু আসলে আমাদের দেশে নাই। তো সেই জন্যই একটা বড় ক্রাইসিস কিন্তু আমাদের উপরে দিনে দিনে চেপে যাচ্ছে, যে আমরা যেহেতু গ্র্যাজুয়েট নাম্বার
অনেক বেশি তৈরি করছি, একটা ওভার সাপ্লাই, মানে এটা নর্মালি যে কোনো ক্ষেত্রেই কিন্তু আসলে ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপার, যে ডিমান্ড ফিক্স আছে কিন্তু সাপ্লাই যদি বাড়ে তাহলে তো ওর পে কমে যাবে, ওর সব কিছু কমে যাবে, শুধু পে কমবে না এবং একটা অনেক ক্ষেত্রে জিনিস বিক্রি হবে না। তো তো সেটাই আমাদের বর্তমানে হয়েছে যে অনেকেই পাস করছে, পাস করার পরে কোনো কিছু করতে পারছে না। এখন আমরা যদি একটু সলিউশন পার্সপেক্টিভে আসি, যেটা আমি সবসময় বলার চেষ্টা করি যে এখন যে সিচুয়েশনটা আছে আমাদের, যে করি আমরা তো হঠাৎ করে আমাদের ডিমান্ড বাড়াতে পারবো না। বাংলাদেশের ইকোনমি যে হঠাৎ করে খুব বুম করবে সেটা কারণ মানে নেই। আমাদের ইকোনমি যদি বুমও করে, এই বুমটা আসবে কোত্থেকে? মেনলি ম্যানুফ্যাকচারিং, এগ্রিকালচার। হয়তো এখন ট্রাম্প ট্যারিফের জন্য দেখা যাচ্ছে যে বেশ কিছু মার্কেটে আমাদের গার্মেন্টসের মানে এক্সপোর্ট হতে বাড়বে, হ্যাঁ। তো বাট সেটা আরও গার্মেন্টস তৈরি হবে। এখন একটা গার্মেন্টস যখন একটা তার ক্যাপাসিটি বাড়লো, সে দেখা যাবে যে যদি 5,000 লোক বেশি নেয়, তার মধ্যে 4,500 আসলে লেবার বা টেকনিশিয়ান বা এটা, সেটা কিন্তু গ্র্যাজুয়েট দরকার নেই। গ্র্যাজুয়েট তার দরকার ম্যাক্সিমাম 300-400 লোক গ্র্যাজুয়েট দরকার হবে। তাহলে আলটিমেটলি জব তৈরি হবে তো আসলে টেকনিক্যাল বা ভোকেশনাল যারা লোক আছে, যারা গার্মেন্টসে কাজ করতে পারবে, মেশিন অপারেট করতে পারবে। তো আমরা জানি যে আমাদের এগ্রিকালচার, হ্যাঁ, ইউ আর অলসো ইন এগ্রোফিল্ড, এগ্রিকালচার প্রচুর ডিমান্ড তৈরি হবে এখনও, কিন্তু এখনও আমাদের দেশের মেকানাইজেশন অফ এগ্রিকালচার হয়নি, প্রচুর আমাদের অপরচুনিটি আছে। তো বাট এটার জন্য তো আসলে আমার মানে আমাদের গ্র্যাজুয়েটদের ওই জায়গাটাতে ঢুকতে হবে। আমি হ্যাপি দ্যাট অনেক গ্র্যাজুয়েট ঢুকছে অ্যাজ এন এন্টারপ্রেনার, বাট মানে কর্মী হিসাবে কিন্তু ঢুকতে যাচ্ছে না। তো তো এই জায়গাগুলিতে আসলে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। তো ওই জন্য আমি মনে করি যে দুটো জিনিস করতে লাগবে। একটা হচ্ছে যে আরও বেশি এন্টারপ্রেনার তৈরি করতে হবে, যে যাদের গ্র্যাজুয়েটরা এই নিজের ছোট ছোট ব্যবসা বাণিজ্য শুরু করে এবং আরও কিছু লোকজনকে হায়ার করে। আরেকটা হচ্ছে আমাদের একটা অংশকে বিদেশে পাঠাতে হবে। আচ্ছা, তো সেটা আসলে আমাদের, আমি বলবো যে একটা মানে শর্ট টার্ম গোলই হওয়া উচিত, যে আমাদের কিন্তু দেশের লোক বাইরে যাচ্ছে, প্রতি বছর 10-12 লাখ লোক বাইরে যাচ্ছে, বাট কারা যাচ্ছে? যাচ্ছে কিন্তু ওই একেবারে লেবার বা ম্যানুফ্যাকচারার বা ওই ওখানে যারা মানে যারা আসলে যেটা বললাম ড্রপ আউট, ব্লু কলার যাচ্ছে। তো ইভেন মানে ওরা এমন লোক যাচ্ছে যে আসলে মানে ওইখানে যেই কাজ করছে এবং যে ইনকাম করছে, যেমন সৌদিতে বাংলাদেশের প্রায় প্রতি বছর প্রায় এখন 70-80% লোক সৌদিতে যাচ্ছে, ও কিন্তু ওখানে যে মাত্র 20-25 হাজারের বেশি টাকা ইনকাম করছে না, এবং সে এখানে জমি জমা বিক্রি করে ধারটা নিয়ে যাচ্ছে। তো আমাদের এখন চিন্তা করতে হবে যে আমি কি এই টাইপের লোক বাইরে পাঠাবো, নাকি এই যে গ্র্যাজুয়েট যারা আছে, হ্যাঁ, যারা আসলে দেশে চাকরি নেই, তাদেরকে আমি বাইরে পাঠাবো। হ্যাঁ, তো আমরা যদি তাদেরকে বাইরে পাঠাতে পারতাম তাহলে কিন্তু আমরা দুইটা প্রবলেম সলভ করতে পারতাম। যে এক নর্মালি এ যখন বাইরে যাবে সে কিন্তু একটু বেশি ইনকাম করতে পারবে, এবং আমার একটা বড় ডোমেস্টিক প্রবলেমও কিন্তু কিছুটা হলো সলভ হবে। তো এই জন্য আসলে আমাদের মানে যেটা করা উচিত, যে এই গ্রুপটা যেটা বললাম বছরে যে 7-8 লাখ লোক বার হচ্ছে, এদেরকে কোন কোন দেশে আমরা পাঠাতে পারি বাইরে, হ্যাঁ, এই জন্য, এবং তাদের জন্য আসলে এমন সব টার্গেট মার্কেট ঠিক করতে হবে যেগুলো আসলে ট্র্যাডিশনাল না, শুধু মিডল ইস্টে বা ওইসব জায়গায় না। যেমন আমরা বলছি যে তাদেরকে হয়তো লাইক কান্ট্রিজ লাইক জাপান, ইভেন জার্মানি, ইউরোপ, যেই কান্ট্রিগুলিতে আসলে এই টাইপের গ্র্যাজুয়েটদের দরকার আছে, হ্যাঁ, তারা যে ওখানে আসলে ম্যানেজার হবে তা না, লাইক ফর এক্সাম্পল কেয়ার গিভিং, হ্যাঁ, তারপরে অনেক ধরনের জব তাদের ওখানে আছে যেগুলিতে তারা আসলে কাজ করতে পারে। তো সেটার জন্য তাদের দুটো জিনিস দরকার। একটা হচ্ছে কিছু প্র্যাকটিক্যাল স্কিল থাকতে হবে। আমি যদি কেয়ার গিভার পাঠাই, আমাকে তো কেয়ার গিভিংয়ের উপর তাকে একটা ট্রেনিং করতে হবে, শুধু সে গ্র্যাজুয়েট হলেই তো হবে না। ওই গ্র্যাজুয়েট হয়ে তাকে 6 মাস বা 1 বছরের একটা ট্রেনিং দিতে হবে, হ্যাঁ। আরেকটা হচ্ছে তাকে এই সকল মার্কেটে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার ওই স্থানীয় ল্যাঙ্গুয়েজটা থাকার লাগে। যেটা আমি বলছিলাম যে জাপান মার্কেটে কিন্তু কেউ জাপানিজ না জানলে সে কিন্তু ঢুকতেই পারবে না, হ্যাঁ, যত স্কিলই হোক না কেন। জার্মানি একটা বড় মার্কেট, ইউরোপের সবচেয়ে লার্জেস্ট ইকোনমি জার্মানি, ওদের এখানে হিউজ লেবার শর্টেজ আছে। তো সেই জায়গায় কিন্তু আমার জার্মান ল্যাঙ্গুয়েজ না জানলে ওই মার্কেটে আমি ঢুকতেই পারছি না, হ্যাঁ। তো এভাবে আমাদেরকে আসলে কিছু পলিসি নিতে হবে এবং কিছু ইমপ্লিমেন্ট করতে হবে, যাতে আমাদের এই গ্র্যাজুয়েটদেরকে আমরা ডাইভার্ট করে এই সকল নতুন নতুন মার্কেটে আমরা অ্যাবজর্ভ করতে পারি। এমনি ভাইয়া
ওকে, এটা একটা ভালো বলছেন, বাট এই ইনিশিয়েটিভ তো মোস্টলি গভর্নমেন্টের এন্ড থেকে বেশি নিতে হবে নাকি প্রাইভেট? আমি মনে করি আসলে গভর্নমেন্টের তো ইনিশিয়েটিভ নিতে হবে, এবং আমরা দেখেছি যে পার্টিকুলারলি রিসেন্ট গভর্নমেন্ট জাপানের ব্যাপারে খুব সিরিয়াস, মানে বলা হয়েছে যে 1 লাখ লোক আগামী 2-3 বছরের মধ্যে টার্গেট করছে। আমি মনে করি আসলে এটা 1 লাখ নেই, টার্গেট আরও বেশি হওয়া উচিত, এবং মার্কেট আছে, হ্যাঁ মার্কেট আছে। কারণ যে সকল কান্ট্রিতে যেটা বললাম সেই সব জায়গায় যে এজিং পপুলেশন যেহেতু আছে, মানে ওই কান্ট্রিগুলিতে আসলে ইয়াং লোক নেই, অনেক কাজ করার, ইন্ডাস্ট্রি অনেক বড় হওয়ার কথা। হ্যাঁ মানে শুধু কেয়ার গিভিং না, অনেক ধরনের ইন্ডাস্ট্রি আছে হ্যাঁ ওখানে। তো সেই জায়গাগুলিতে আসলে আমাকে কিছু ইনস্টিটিউশনাল মেকানিজম তৈরি করতে হবে। আরেকটা হচ্ছে যে আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে আরেকটা ব্যাপার আছে যে আমাদের অনেক কান্ট্রিতে লোকজন গেছে, কিন্তু ওই কান্ট্রি দেখা যাচ্ছে এখন ক্ষেত্রে অনেক ক্ষেত্রে, যেমন ইতালি, ওই ক্ষেত্রে ইতালিতে এখন লোক যেতে পারছে না। তো সেটার একটা বড় কারণ হচ্ছে যে এখান থেকে প্রচুর ফেক ডকুমেন্ট দিয়ে লোক পাঠানো হয়, ওরা তখন দেখা যায় যে বাংলাদেশকে এখন ভিসাই দেয় না, যারা আসলে যাওয়ার মানে যোগ্য ছিল তাকেও আটকায় দিচ্ছে। এবং আমরা রিসেন্টলি বিভিন্ন পত্রপত্রিকা দেখছি যে অনেক কান্ট্রিতে বাংলাদেশিদের এখন অনেক লিমিটেড ঢুকতে দেওয়া হচ্ছে না। তো সেই জায়গায় কিন্তু এই যাতে বাংলাদেশি কোনো লোক কোনো ফেক ডকুমেন্ট বা যেটাকে বলা হয় যে মানব পাচারের মাধ্যমে যাতে বিদেশে না যায়, তারা যাতে ফর্মাল ওয়েতেই যায়, সেটার ব্যাপারে সরকারকেই ভূমিকা নিতে হয়। আরেকটা ব্যাপার আছে আসলে প্রাইভেট সেক্টরের রোল আছে। প্রাইভেট সেক্টরে আসলে আমাদের মানে আমরা যেটা দেখেছি যে আমাদের এই যে ইউনিভার্সিটিগুলো আছে, এই এখন 100-র মতো ইউনিভার্সিটি আছে, তারা বা এই যে প্রায় 2200-র মতো ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, এর মধ্যে একটা বড় অংশ কিন্তু প্রাইভেট। এই 2200 যে ন্যাশনাল ইউনিভার্সিটি কলেজের প্রায় বোধ হয় 70-80% আসলে প্রাইভেট কলেজ, হ্যাঁ মানে কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটি কলেজ কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে। কিন্তু মানে তারা কিন্তু আসলে অলমোস্ট মানে বেশিরভাগই বেকার তৈরির কারখানা, কারণ তারা যেই সাবজেক্টগুলি পড়াচ্ছে এগুলির সাথে কোনো মানে রিলেভেন্সি নাই, তার চাকরির কোনো রিলেভেন্সি নাই। হ্যাঁ, তো সেই জায়গাগুলিতে মানে আমরা এখন বলছি যে দরকার হলে তুমি তাকে ঠিক আছে, তুমি তাকে বিভিন্ন সাবজেক্ট পড়াও, সোশ্যোলজি পড়াও বা নর্মাল বাংলা পড়াও বা হোয়াট এভার, কিন্তু সাথে করে তাকে একটা মানে 3 মাস থেকে 6 মাসের একটা তুমি স্কিল বেসড করাও। হ্যাঁ, যেমন যেটা বললাম বাংলাদেশের এই ইউরোপ মার্কেট, ইতালি মার্কেটে বলি, স্পেনে সবচেয়ে বড় একটা ডিমান্ড হচ্ছে এখন শেফ। হ্যাঁ, এবং দ্যাট একটা ভালো শেফ হলে কিন্তু বাইরে একটা ভালো ইঞ্জিনিয়ার থেকেও মানে অনেক বেশি ইনকাম করা যায়। তো মানে এই টাইপের যে মানে ব্যবহারিক যে কোর্সগুলো, হ্যাঁ সে যদি শিখতে পারে এবং সাথে করে একটা ল্যাঙ্গুয়েজ শিখলো, তাহলে কিন্তু এই যে ন্যাশনাল ইউনিভার্সিটির ছেলেপেলেরা বা ইভেন আমাদের যত প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ছেলেপেলে বার হচ্ছে, তারাও কিন্তু আসলে এই জবগুলো নিয়ে বাইরে যেতে পারে, এবং দেয়ার আর হিউজ ডিমান্ড অফ দ্যাট। তো সেখানে প্রাইভেট ইউনিভার্সিটি বলি বা এই কলেজগুলো যদি বলি, প্রাইভেট কলেজগুলো, তাদেরও একটা রোল আছে। আরেকটা রোল আছে আসলে আমাদের সোসাইটিরও। হ্যাঁ, আমাদের সোসাইটিকে এখন বুঝতে হবে যে মানে, এবং প্যারেন্টসরাও অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে তারাও কেউ যদি চায় যে সে একটা মানে ব্যবহারিক মানে ভোকেশনাল বা টেকনিক্যাল স্কিল নেবে, অনেক ক্ষেত্রে প্যারেন্টসরা বলে আচ্ছা আগে তুই গ্র্যাজুয়েশন কর, একটা বিবিএ ডিগ্রি নে, এটা কর। এখন এই জায়গাটাতে আসলে আমাদের প্যারেন্টসদেরকেও আসলে অ্যাওয়ার হতে হবে যে ডিগ্রির আসলে এখন কোনো গুরুত্বই নাই। আর পার্টিকুলারলি এআই এর ব্যাপারগুলি এমনভাবে চলে আসতেছে যে এখন আসলে কে কতটুক ব্যবহারিক কাজ করতে পারে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সে একটা ইউনিভার্সিটি বা কলেজ থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসলে তার কোনো লাভই নাই, বরঞ্চ সে তার ফ্যামিলির জন্য বোঝা হচ্ছে, দেশের জন্য বোঝা হচ্ছে। তো সেই ব্যাপারটাকে আসলে প্যারেন্টসদেরকেও আসলে বুঝতে হবে। হ্যাঁ, এবং এই যে আমি যেটা একটু আগে বললাম যে আমার একটা ল্যাঙ্গুয়েজ শেখা, ইংলিশ শুধু না, কারণ বাংলাদেশের আমরা হিসেব করে দেখেছি যে 1.5 কোটি লোক বাইরে আছে, 1.5 কোটির মধ্যে আসলে প্রায় 1 কোটি লোক এমন জায়গাতে আছে যেখানে ইংলিশ চলেই না। হ্যাঁ, তো তাহলে আমার তো আসলে আমরা সব কিছু কিন্তু আমরা মনে করছি যে ইংলিশ জানা মানে গুড এনাফ। অফকোর্স ইংলিশ জানতে হবে, বাট সাথে করে আমার অন্য আরেকটা ল্যাঙ্গুয়েজও শিখতে হবে। হ্যাঁ, যেটাকে আমরা থার্ড ল্যাঙ্গুয়েজ বলছি। বাট এটা সে নিজে চুজ করুক, সে যদি চায় আমি জাপান যাবো জাপানিজ শিখুক, যদি ইতালিতে যায় ইতালিয়ান শিখুক, তাহলে কিন্তু তার আসলে আর আজকাল কিন্তু ল্যাঙ্গুয়েজ শেখা ইজ নট ডিফিকাল্ট। এআই টুলস আছে, বিভিন্ন অ্যাপ আছে, কেউ যদি চায় শিখতে তার জন্য কিন্তু আসলে খুব ইজি শেখা, যেটা আগে ডিফিকাল্ট ছিল। তো এই চিন্তা ভাবনাটা, এই যে এক ধরনের একটু ট্র্যাডিশনাল মানে চিন্তার বাইরে যে আমি মানে কিছু করব, যেটা আমার অপরচুনিটি আছে আমি জানি, কিন্তু ওটার জন্য কি আমাকে কাজ করতে হবে, তো সেই জায়গাটা আসলে একটা সোশ্যাল চেঞ্জ বা অ্যাটিটিউডাল চেঞ্জ দরকার। এবং অ্যাটিটিউডাল চেঞ্জটা শুধুমাত্র
মানে যার দরকার সে তো করবেই, তার পারিপার্শ্বিকতা, তার পরিবারও তাকে আসলে ওই জায়গাটাতে গাইড করতে হবে। এআই গেল 1-1.5 বছর যেভাবে ধরেন আমাদের একদম রেগুলেটর টুলে পরিণত হয়েছে, জব লাইফে তো এটা খুবই এখন ইম্পর্টেন্ট জিনিস। আগে আমরা যেমন বিভিন্ন রকম জব অ্যানাউন্সমেন্টে থাকতো যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এগুলো জানতে হবে। এখন কিন্তু দেখা যায় যে ওর সাথে যে বেসিক যে এআই টুলগুলো আছে, চ্যাটজিপিটি, মিডজার্নি, এগুলোর কথা থাকে আর কি। মানে একটা বড় ধরনের ভয় যেটা প্রথম এই এআই যখন একদম রিটেল লেভেলে চলে আসলো তখন যেগুলো নিয়ে আলোচনা হলো যে এখন আসলে জব থাকবে না, জব থাকবে না। আপনার কাছে কি মনে হয়? এটা আসলে ডিপেন্ড করে কনটেক্সটের উপরে। পার্টিকুলারলি একটু ডেভেলপ মার্কেটে, একটু আগে আমি যেটা বললাম যে যে সকল মার্কেটে মানে নলেজ ইকোনমি বা নলেজ ওয়ার্কার বেশি, যেমন কথার কথা মানে একটু আগে সিঙ্গাপুরের উদাহরণ দিলাম, তাদের ফাইন্যান্স ইন্ডাস্ট্রি, হ্যাঁ, লিগাল ইন্ডাস্ট্রি, বিরাট ইন্ডাস্ট্রি, ওই জায়গাগুলিতে কিন্তু এআই অলমোস্ট কাইন্ড অফ ডিসরাপটিভ ওয়েতে মানে লোক মানে হিউজলি লোক কমাই দেবে। একটা একটা ল ফার্ম, তার হয়তো আগে লোক ছিল 100, সে ওই সেম কাজটাই এখন 20 জন লোক দিয়ে করতে পারবে বা আরও কম লোক। আইটিতেও বোধহয়, আইটিতেও এক্স্যাক্টলি, ক্রিয়েটিভ ফিল্ডে, হ্যাঁ, মানে অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে। তো এই জায়গাগুলিতে আসলে মানে এআইয়ের ইম্প্যাক্টটা অনেক মানে বেশি হবে এবং অনেক দ্রুত হবে। বাট আমাদের আবার বলি, আমাদের একদিক থেকে এটা আমাদের জন্য একটু ব্লেসিং, আমাদের ইকোনমি তো আসলে নলেজ ইকোনমি এখনো হয়নি। তো আমি বলছি না এটা ভালো জিনিস, বাট মানে ইনসিডেন্টালি যেহেতু নলেজ ইকোনমি নাই, আমাদের রিস্কটাও একটু কম। আমাদের ইকোনমিতে এখনো আসলে বেসিক জায়গাতে, লাইক আমার ম্যানুফ্যাকচারিং, আমার এগ্রিকালচার, হ্যাঁ, তো সেই জায়গাগুলিতে আসলে এআইয়ের ইম্প্যাক্ট, হ্যাঁ, এখন কেউ বলতেই পারে যে আমার তো গার্মেন্টসের ক্ষেত্রে এখন রোবোটিক্স আসতেছে, এআইয়ের ভূমিকা আছে, কিন্তু এআইয়ের ভূমিকা আসবে, আমাদের এআই ব্যবহার করতে হবে, কিন্তু উই কান্ট মানে উই ডোন্ট সি এনিথিং দ্যাট মানে সব রোবটরা এসে মানে কাজ করে দেবে, কারণ রোবট ইটসেলফ ইজ এক্সপেন্সিভ, তাই না? ওর থেকে আমার লোক আরো অনেক অনেক লোক কম, কিন্তু বাট এই লোক যে যাতে আছে সেটা যাতে তারা এআই ব্যবহার করে আরও বেশি এফিশিয়েন্টলি কাজ করতে পারে। তো এআইয়ের ব্যবহার আমাদের হবে, ভালোভাবেই হবে, বাট আমার কাছে মনে হয় এআইয়ের যেটা সবাই বলছে এবং অলরেডি বিদেশে শুরু হয়ে গেছে যে একেবারে চাকরি চলে যাবে বা অনেকের চাকরি চেঞ্জ হয়ে যাবে, সেটা বাংলাদেশে ইমিডিয়েটলি হবে না। বাট আমরা যদি আবার এর অর্থ এই না যে আমরা এআই ব্যবহার করব না, বা মানে আমাদের আসলে এআইকে ব্যবহার করতে হবে যাতে আমাদের যেই জায়গাগুলিতে মানে কাজ করছি আমরা, হ্যাঁ, সব সেক্টরেই, এটা ম্যানুফ্যাকচারিং হতে পারে, এক্সপোর্ট হতে পারে, এগ্রিকালচার হতে পারে, ফাইন্যান্স ইন্ডাস্ট্রি, সব জায়গাতেই আমরা আসলে এআইয়ের ব্যবহার করতে হবে সো দ্যাট এফিসিয়েন্সি বাড়ানোর জন্য, হ্যাঁ, এবং কোয়ালিটি অফ প্রোডাকশান বা কোয়ালিটি অফ সার্ভিস ডেলিভারি বাড়ানোর জন্য। তো ইভেন এডুকেশন একটা বড় সেক্টর বাংলাদেশের, তো মানে এখন এআইয়ের মাধ্যমে তো প্রচুর গ্রামে গঞ্জে এখন বাচ্চারা যেখানে ভালো টিচার নাই, অঙ্কের টিচার নাই, ইংলিশ টিচার নাই, সেখানে কিন্তু আসলে এই এআইগুলো মানে আরও বরঞ্চ এই এআইটা কি আসলে একটা টিচারকে রিপ্লেস করবে বাংলাদেশের জন্য? তা কিন্তু করবে না, বরঞ্চ ওই টিচারটাকে আরও স্মার্ট করবে। এখন টিচার হয়তো স্টুডেন্ট যখন একটা অঙ্ক বুঝতে চায়, টিচার হয়তো বোঝাতে পারে না কারণ সে নিজে জানে না, কিন্তু এখন কিন্তু ইচ্ছা করলে টিচার এআই সাপোর্ট নিয়ে ও তার ছাত্র বা ছাত্রীকে অল্টারনেটিভ সলিউশন দিতে পারে, এবং এটা আসলে সবার জন্য ভালো। মানে এআই আমাদের জন্য মানে আমাদের মতো মানে সোসাইটির জন্য এআই থ্রেট না, বরঞ্চ এটা একটা বিরাট অপরচুনিটি। হ্যাঁ, কিন্তু সেই অপরচুনিটিকে আমাদের নিতে হবে, এটা তো কেউ দিয়ে দিবে না, তো সেটা একটা বড় ব্যাপার। ভাই, আপনার কাছে তো আমি শিওর যে প্রতিদিনই বা অনেক অ্যাসপায়ারিং এন্টারপ্রেনাররা আসেন, সো আপনি তাদেরকে কোন ইন্ডাস্ট্রিতে ধরেন ইন্সপায়ার করেন যে ওকে তুমি এই ইন্ডাস্ট্রি ট্রাই করতে পারো বাংলাদেশ থেকে যদি কেউ আসে? আমি তো অফকোর্স মানে যেহেতু আমার টেকনোলজি ব্যাকগ্রাউন্ডের লোক, আমি সবসময় টেকনোলজিটাকেই মাথায় রাখি। বাট টেকনোলজি যেমন আজ থেকে হয়তো আগে, আজ থেকে 10-15 বছর আগে আমরা সবাই হয়তো সে আউটসোর্সিং বা বিদেশে সফটওয়্যার এক্সপোর্ট করা, সার্ভিস এক্সপোর্ট করা, ওই ব্যাপারটাকে বেশি বলতাম, কিন্তু আমরা কিন্তু এখন দেখছি যে আসলে ওই মার্কেটটা উইল বি সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড বাই এআই। হ্যাঁ, একদম। তো ড্রাস্টিক্যাল ইম্প্যাক্ট, অলরেডি ইম্প্যাক্ট শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো সেই জায়গাটাতে আমি মনে করি আমাদের আসলে, আবারও বলি, যেই জায়গাগুলিতে প্রোডাকশান রিলেটেড জায়গা, হ্যাঁ, যেমন একটা জায়গা আমি আজকাল সবাইকে এনকারেজ করি যে এগ্রিকালচার বাংলাদেশে একটা বড়, এবং এটা আসলে মানে গ্লোবালি আসলে আমরা সব অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে এখন, যেমন প্রোটেকশনিজম অনেক বাড়ছে, গ্লোবাল মানে
এক কান্ট্রি আরেক কান্ট্রির সাথে কিন্তু অনেক ধরনের ইস্যুস তৈরি হচ্ছে। ট্রাম্প ট্যারিফ যেটা বলে যে একটা কান্ট্রি আরেক কান্ট্রিকে আগে যেমন সব কিছু ফ্রি ট্রেড থাকতো, এখন কিন্তু অনেক ক্ষেত্রে বাধা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের মতো কান্ট্রি, আমাদের 18 কোটি মানুষ, আমাদের 18 কোটি মানুষের দুইটা বড় মানে রিস্কের জায়গা। একটা হচ্ছে আমাদের 18 কোটি মানুষকে খাওয়ায় পড়ায় রাখতে হবে। ফুড সিকিউরিটি ইজ গোয়িং টু বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, কারণ আমরা যদি কোনো কারণে এসে ফর এক্সাম্পল আজ থেকে তো 3-4 বছর আগে ভারতে যদি পেঁয়াজ আর মানে বাংলাদেশে পাঠানো বন্ধ হয়ে যেত, আমরা কিন্তু দেখি হঠাৎ করে দাম দ্বিগুণ তিগুণ হয়ে যায়। হ্যাঁ, এখন কিন্তু আমরা যেহেতু নিজস্ব পেঁয়াজ তৈরি করতে পারি, আমার কিন্তু ভারত যদি পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, আমার এখানে কিন্তু দাম হয় না। তো এটা একটা উদাহরণ দিলাম এই জন্য যে মানে যদি না আমরা নিজেদের সেলফ সাফিসিয়েন্সি কিছু জায়গায় বাড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের এই এরকম রিস্কি জায়গায় থাকবো। তারপর আরেকটা বড় জায়গা হচ্ছে আমাদের এনার্জি সিকিউরিটি। হ্যাঁ, তো এনার্জি সিকিউরিটির ক্ষেত্রে আমাদের যে একটা অপশন আছে, আমরা যেহেতু মানে উইয়ারে মানে কান্ট্রি যেখানে আমাদের প্রচুর সানলাইট আছে, হ্যাঁ, তো সেই জায়গাগুলিতে কিন্তু আমরা যেমন আমাদের অন্যান্য কান্ট্রি, ইভেন বলি যে ভারত তো আছেই, ইভেন পাকিস্তানের মতো কান্ট্রি কিন্তু প্রচুর সোলার এনার্জি তৈরি করছে। হ্যাঁ, তো এই জায়গাতে আমাদের প্রচুর ইনভেস্টমেন্ট দরকার হবে, রিনিউয়েবলের প্রচুর ইনভেস্টমেন্ট দরকার হবে। তো আমি মনে করি যে আমাদের যারা নিউ ইয়াং জেনারেশন যারা কাজ করতে চাচ্ছে, তাদের আসলে এই পার্টিকুলারলি এগ্রিকালচার, ফুড বা এই জায়গাগুলিতে আসলে ফুড প্রোডাকশন বলি বা রিনিউয়েবল, এই জায়গাগুলিতে কাজ করার প্রচুর অপরচুনিটি আছে এবং এটার মাচ মোর আমি মনে করি যে একটা মানে ইমিডিয়েট একটা ডিমান্ড অলরেডি আমাদের এখানে আছে। তো বাট সেটা আবার তারা যদি ট্র্যাডিশনালি করতে চায় তাহলে হবে না। এই জেনারেশনে যেহেতু টেকনোলজির সাথে এক্সপোজারটা আছে, তাকে আসলে সে ফুড প্রোডাকশন করলেও সেখানে টেকনোলজি ব্যবহার করতে হবে, ইনোভেশন নিয়ে আসতে হবে, তাই না? হ্যাঁ, তো মানে আজকাল সে কথার কথা, আজকাল কেউ যদি ফুড মানে একটা সে কোনো একটা জমি নিয়ে যদি কাজ করে, সে কি শুধুমাত্র মানে বীজ নিয়ে বপন করবে? তাকে এখানে আসলে মানে স্যাটেলাইট ইমেজিং ব্যবহার করতে হবে। হ্যাঁ, তাকে এখানে মানে যাতে আর্লি ডিটেকশন হয় সেটার জন্য প্রচুর এআই টুলস আছে, এগুলি ব্যবহার করতে হবে। এটা কিন্তু তার আগের জেনারেশন পারতই না, কারণ সে তো এই টেকনোলজিগুলো নাই, জানেই না আর কি। এখন টেকনোলজি আছে, টেকনোলজিকে ব্যবহার তো করতে হবে এবং সেটা অতএব মানে এই যে মানে ট্র্যাডিশনাল যে ইন্ডাস্ট্রিগুলো আছে, সেই ইন্ডাস্ট্রিগুলির সাথে এই নিউ টেকনোলজির ম্যারেজ করতে হবে এবং এটা কিন্তু আমাদের এই জেনারেশনটাই, নতুন জেনারেশনটাই পারবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই টেকনোলজিগুলো বা এআই বলি বা যাই, দিজ আর কাইন্ড অফ ব্লেসিং ফর আস। কিন্তু ব্লেসিং তো মুখে বললে হবে না, এটার ইমপ্লিকেশন থাকতে হবে, ইমপ্লিকেশন বা এটার ব্যবহারটা করতে হবে। আমাদের সবার লাইফে দুইটা ঘটনা খুবই গেল যদি বলি কয়েক বছরে, মানে অনেক ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে কোভিড, যেটা আমাদের সবার লাইফ চেঞ্জ করে দিচ্ছে, আমাদের বিজনেস থেকে শুরু করে সবার অনেক ধরনের নতুন করে রিয়েলাইজেশন এসছে। আর একটা হচ্ছে যে গেল বছর আমাদের জুলাই ম্যাসাকারের কথা যদি বলি, আপনার কাজ আমরা সবাই দেখছি, আপনার লিঙ্কডইনে আমরা আপনাকে যারা ফলো করি তারা সবাইকে দেখছি, আমরা জানি যে কী ধরনের ব্যাপারগুলো হলো। তারপরে আপনার একটা অ্যাক্টিভিটিস আমাদের সবার চোখে আসছে, সেটা হচ্ছে যে ভয়েস ফর রিফর্ম যদি আমরা বলি, এইটা নিয়ে যদি একটু বলেন যে এক্স্যাক্টলি এটা কীভাবে শুরু হলো বা এটা কী করছেন, এটা আমরা এখন কোন স্টেজে এগুলো দেখতে পাবো? আচ্ছা, যেটা তুমি বললা যে জুলাইয়ের ব্যাপারটা কিন্তু আমাদের আসলে মানে সব জেনারেশনেরই আসলে, যদিও এটার মেইন লিডটা নিয়েছিল জেনজি, আমি মনে করি যে এটা আমাদের জাতীয় সমাজ জীবনের মানে অত্যন্ত একটা মানে বিরাট একটা ব্যাপার, যেটা আসলে সত্যি কথা বলতে আমরা আমাদের মতো অনেকেই তারা একটা পর্যায়ে খুব হতাশ হয়ে গেছিলাম আমাদের দেশের ব্যাপারে, আমাদের রাষ্ট্রের ব্যাপারে। এবং এর মধ্যে অনেক লোকজন কিন্তু আসলে গত 15-20 বছর মানে হতাশ হয়ে দেশ থেকে বাইরে চলে গেছে। আর যারা অনেকে দেশে ছিল, আমার মতো অনেকে দেশে ছিল, তারা কিন্তু ভেবেই নিয়েছিল যে আসলে আমাদের এটাই আমাদের ভবিষ্যৎ, আমাদের দেশে গণতন্ত্র থাকবে না, আমাদের দেশে মানে যত্রতত্র লুটপাট হবে, দুর্নীতি থাকবে, তো মানে ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়ে যাবে। তো এটার মধ্যেই আসলে ঠিক আছে, এর মধ্যে বেঁচে থাকতে হবে, ব্যাপারটা এরকম ছিল। বাট এই জুলাইয়ের ব্যাপারটা যে আমাদের ইউথরা এরকম একটা জিনিস তারা করলো, এটা অনেকে কিন্তু আমরা হয়তো মানে প্রেডিক্ট করতে পারিনি। বাট যখন আমরা দেখলাম যে তারা এটা করেছে, তখন কিন্তু সবাই সোসাইটিতে ইনভলভ হয়েছে এবং আমরা মানে এতই এটা আমাদের জন্য একটা মানে পাওয়া ছিল
যে এটা আমাদের কাছে মনে হয়েছে যে আসলে মানে এই জিনিসটাকে আমরা কোনোভাবেই যাতে হাতছাড়া না হয়, হ্যাঁ, কারণ আমরা কিন্তু অতীতেও দেখেছি যে আমাদের 90-এর গণ আন্দোলনে এরকম একটা চেঞ্জ কিন্তু হয়েছিল, যদিও সেখানে এত রক্তক্ষয় হয়নি। ইভেন আমাদের মুক্তিযুদ্ধের সময়ও তো আমরা একটা বড় অর্জনের মধ্যে দিয়ে গিয়েছিলাম, বাট সেটাও কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে আমাদের অপরচুনিটি লস্ট হয়েছে। তো এবারে জুলাইয়ের যে আন্দোলনটা হলো, একটা তো অফকোর্স ছিল যে স্বৈরতন্ত্র থেকে যাতে সোসাইটিতে একটা ওপেন একটা সোসাইটি করা, যেখানে লোকজন মন খুলে কথা বলতে পারবে, ডেমোক্রেসি থাকবে, ইনস্টিটিউশনগুলি থাকবে, দুর্নীতি কমবে। তো সেটা তো একটা ছিলই, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু যেটাকে বলা হয় যে বিভিন্ন রিফর্ম, সংস্কার জায়গাগুলিতে আসলে সরকারও কিন্তু যখন দায়িত্ব নিয়েছিল তখন কিন্তু বলাই হয়েছে যে নির্বাচন তো হবেই, গণতন্ত্র হবেই, বাট আমাদের যেই সংস্কারগুলো আমাদের বিভিন্ন যেটা মানে সিস্টেমগুলোকে ধ্বংস করা হয়েছিল সেগুলি যাতে আবার রিবিল্ড করা হয় সংস্কারের মাধ্যমে। তো সেই জায়গা থেকেই আমাদের কাছে মনে হয়েছে যে এই কাজটা কি শুধু সরকার বা যারা দায়িত্বে আছে তারা করবে, নাকি তাদেরকেও আসলে কিছুটা গাইড করার দরকার আছে বা তাদের উপর প্রেশার তৈরি করার দরকার আছে, যাতে যেই সংস্কারগুলো প্রায়োরিটি দরকার এবং এই সংস্কারগুলো যাতে রাইট ওয়েতে হয় সেই ব্যাপারে এক ধরনের সিভিল সোসাইটি যেটা বলে যে নাগরিক সমাজের পক্ষ থেকে যাতে এক ধরনের একটা ডিরেকশন থাকে বা একটা প্রেশার থাকে। তো সেই পার্সপেক্টিভে আমরা অক্টোবরের দিকে, গত বছরের অক্টোবরের দিকে, আজ থেকে প্রায় 1 বছর আগে, আমরা ভয়েস ফর রিফর্ম নামে একটা নাগরিক প্ল্যাটফর্ম করলাম, যেখানে আসলে বিভিন্ন সোসাইটির বিভিন্ন জায়গা থেকে, এর মধ্যে সাংবাদিক আছে, এর মধ্যে ইভেন স্টুডেন্টদের পক্ষ থেকেও রিপ্রেজেন্টেশন আছে, আমার মতো ব্যবসায়ীরাও এটার সাথে ইনভলভ হলো, আইনজীবীরা ইনভলভ হলো। তো যাতে বিভিন্ন জায়গা থেকে আমরা একটা প্ল্যাটফর্ম করলাম যারা আমরা বেশ কিছু জিনিস আইডেন্টিফাই করলাম যে এই জায়গাগুলোতে আসলে আমাদের রিফর্ম দরকার। এর মধ্যে একটা তো অর্থনৈতিক রিফর্ম এটা আছেই, সাথে করে ইভেন অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, পুলিশ রিফর্ম, ইভেন মিডিয়া রিফর্ম, যেই রিফর্মগুলি নিয়ে আসলে আমরা হয়তো কথা বলেছি কিন্তু ওইভাবে কাজ হয়তো এখনও আমরা শেষ করতে পারিনি বা ইভেন মানে খুব যে বেশি কিছু এগোতে পেরেছি তা না, কিন্তু আমাদের কাছে তখন মনে হয়েছিল যে এই জিনিসটাতে কন্টিনিউয়াসলি, এবং এটা এমন না যে আমরা একটা জিনিস বললাম হয়ে গেল বা সরকার একটা জিনিস করলো হয়ে গেল, এবং এটা একটা কন্টিনিউয়াস একটা মানে প্রসেসের মধ্যে দিয়ে থাকতে হবে, এবং এটা যে আমরা এই 1 বছরেই এই জিনিসটা হয়ে যাবে তা না, এটা কন্টিনিউ করবে। তো সেইভাবেই আমাদের আসলে ভয়েস ফর রিফর্মের উদ্দেশ্যই ছিল এটা, যাতে রিফর্ম নিয়ে সোসাইটির যে রিফর্ম যেগুলো আছে, প্রয়োজনীয় যে রিফর্মগুলো আছে আমাদের বিভিন্ন ইনস্টিটিউশনগুলিকে রিবিল্ড করার, সেই জায়গাটাতে কাজ করতে লাগবে। তো তারপরেও আবার আমরা দেখলাম যে সেটা আমরা ভয়েস ফর রিফর্ম করলাম, এবং তারপরের পর্যায়ে আমরা আবার যেহেতু ইতিমধ্যে কনস্টিটিউশন নিয়েও রিফর্ম কিছু চিন্তাভাবনা শুরু হলো, সংবিধান সংস্কার নিয়ে, এবং এটা নিয়ে এখনও কাজ হচ্ছে। তো সেই জায়গাতে আমরা ভয়েস ফর রিফর্মের মতো এরকম আরও বেশ কিছু সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম যারা আসলে তারাও আমাদের সমাজের বা আমাদের রাষ্ট্রের মৌলিক জায়গাগুলিতে এক ধরনের উত্তরণ ঘটানোর চেষ্টার জন্য কাজ করেছে, এবং এদের মধ্যে বেশিরভাগই এই গত 10-15 বছরের আন্দোলনে সরাসরি সম্পর্কিত ছিল। তারা মিলে আবার আরেকটা মাদার প্ল্যাটফর্ম আর কি তৈরি করলাম, যেটা নাগরিক কোয়ালিশন আর কি। এবং তাদের প্রথম নাগরিক কোয়ালিশনের প্রথম মূল অবজেক্টিভই ছিল আসলে সংবিধান সংস্কারের ব্যাপারে বেশ কিছু, যে অলরেডি বেশ কিছু সরকারের যেই কয়েকটা কমিটি আছে বা কমিশন আছে তাদেরকে ইনপুট দেওয়া, এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেও তাদেরকে ইনপুট দেওয়া এবং একটা প্রেশার তৈরি করা, হ্যাঁ, যে এই সংবিধান সংস্কারগুলো তোমাদের করাটা খুবই জরুরি। যেমন আমরা বলেছি যে আমাদের যে নতুন উচ্চ কক্ষ হবে সেটা যাতে সিলেকশনটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে হয়, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন, ইলেকশন কমিশন, দুদক, এই টাইপের ইনস্টিটিউশনগুলো যাতে মানে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, সেই জন্য এর অ্যাপয়েন্টমেন্ট, এর জবাবদিহিতা সাংবিধানিকভাবেই যাতে নিশ্চিত করা হয়। তো সেগুলো নিয়ে আমরা গত 7-8 মাস
অলরেডি কাজ করেছি এবং আমরা মানে আনন্দিত যে এর বেশ কিছু জিনিসপত্র অলরেডি যে সরকারের যে ঐক্যমত্য কমিশন আছে যেটা লিড করছেন মাননীয় উপদেষ্টা নিজে এবং তার ডক্টর আলী রিয়াজ এটার সাথে অপারেশনালি এটাকে লিড করছে। তো ওনাদের সাথে আমরা অনেক বসেছি, রাজনৈতিক দলগুলোকেও আমরা বলেছি। তো বেশ কিছু আমরা বলবো না যে আমাদের 100% আমাদের মতামত যে অ্যাকসেপ্টেড হয়েছে বা তারা নিয়েছে, নট নেসেসারিলি, বাট একটা বড় অংশই তারা অ্যাকসেপ্ট করেছে এবং আমরা আনন্দিত যে আমরা এই রোলটা নিতে পেরেছি। কারণ শুধু আমাদের এই বড় বড় সংস্থাগুলো যে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো করবে তা না, এখানে নাগরিকদেরও একটা অংশগ্রহণ দরকার আছে। তো সেই জায়গাটাতে আমরা কাজ করেছি। তো এটাই আসলে ভয়েস ফর রিফর্ম, নাগরিক কোয়ালিশন, এগুলিকে আমরা চাই আসলে এই প্ল্যাটফর্মগুলো আমাদের সোসাইটিতে বা রাষ্ট্রে থাকুক নাগরিক সমাজের পক্ষ থেকে। কারণ শুধু রাজনীতিকরা আসলে যদি আমরা দিয়ে দিই রাজনীতিকরাই সব কিছু করবে, আমরা শুধু দর্শকের ভূমিকায় থাকবো, আমরা এরকম আবারও দেখবো যে আমাদের কারণ এই যে আমি যদি গত এই 15 বছরের ব্যাপারটা বলি, এখানে কিন্তু অফকোর্স এখানে রাজনৈতিক দলগুলোর একটা যেমন ব্যর্থতা আছে, ব্যর্থতা বলবো না, অফকোর্স মানে আমরা জানি যে কী সিচুয়েশনে আমরা ছিলাম, বাট এখানে কিন্তু আমাদের নাগরিক সমাজও কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা আশা ছেড়ে দিয়েছি, হাল ছেড়ে দিয়েছিলাম এবং সেটাও আসলে এই স্বৈরতান্ত্রিক সরকারকে এতদিন রাখতে হেল্প করেছে। তো আমার কাছে মনে হয় যে এটাও আমাদের জন্য একটা শিক্ষা যে আমাদের নাগরিকরা বা সিভিল সোসাইটিগুলো আসলে, এবং গতবারে আসলে সিভিল সোসাইটিও আসলে তাদেরকে হেল্পও করেছিল। তো আমরা মনে করি যে আসলে সিভিল সোসাইটির ইন্ডিপেন্ডেন্ট এবং এই জায়গাটাতে এবং কন্টিনিউয়াসলি মানে যেই সরকার এখন আছে বা ভবিষ্যতে থাকবে তাদেরকে কন্টিনিউয়াসলি এক ধরনের প্রেশার দেওয়া, এই কাজগুলি করা, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা, এটা রাজনৈতিক দলগুলো যেরকম করবে, সংসদে যেরকম করবে, মিডিয়াও যেরকম করবে, সাথে করে নাগরিকদের পক্ষ থেকেও বেশ কিছু প্ল্যাটফর্ম থাকা দরকার। আমরা যেরকম করছি আমরা মনে করি এরকম আরও প্ল্যাটফর্ম থাকা দরকার। তো সেইটাই আমাদের আসলে মেইন অবজেক্টিভ ছিল এই প্ল্যাটফর্মগুলো তৈরি করার ব্যাপারে। দারুণ, এটা দারুণ একটা উদ্যোগ। ভাই আপনি তো ধরেন যদি আপনাকে নিজেকে পরিচয় করান, আপনি কীভাবে পরিচয় করেন এখন? আপনি কি অন্টারপ্রেনার হিসেবে পরিচয় করেন, নাকি আপনার যদি লিঙ্কডইনে আমি বলি প্রাউড সিটিজেন অফ বাংলাদেশ, ওইভাবে করে আপনি কোনটাতে কমফোর্টেবল, বা আপনি এখন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে নিজেকে কি পরিচয় করেন, বা এটাকে আপনি ধারণ করেন এই পরিচয়টা? আমি মনে করি আসলে একজন মানুষের তো মাল্টিপল পরিচয় থাকতে পারে। আপনি কোনটাতে কমফোর্টেবল? না আমি আসলে সবগুলিতেই কমফোর্টেবল। আমি মনে করি যে যেটা নাগরিক যেটা বলি, আমার কাছে মনে হয় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নিজেকে একজন সুনাগরিক হিসাবে মানে তুলে ধরা। হ্যাঁ, এখন ব্যবসা হচ্ছে আমার প্রফেশন। হ্যাঁ, একজন আইনজীবী যেরকম প্রফেশন হচ্ছে আইন ব্যবসা, ডাক্তারের প্রফেশন আছে, তো সবাই তো আমরা নাগরিক, তাই না? একজন শিক্ষক সেও তো একজন নাগরিক। তো অনেক ক্ষেত্রে আমাদের যেটা সমস্যা হয় যে আমরা নিজেদেরকে যদি একটা গণ্ডির মধ্যে থাকি যে আচ্ছা আমি শিক্ষক, অতএব মানে শিক্ষকের স্বার্থটা দেখাই হচ্ছে আমার কাজ, তাহলে কিন্তু আসলে সবাই যদি এভাবে করে সোসাইটিতে আসলে একটা কেওয়াস হবে। কিন্তু আমরা সবাই কিন্তু এগুলির উপরেও আসলে নাগরিক, অতএব আমাদের কিন্তু একটা ব্যালেন্স রাখতে হবে এবং সবাইকে নিয়েই সমাজটাকে এগিয়ে নিতে হবে। এবং কিছু জিনিসপত্র আমাদের মানে এগ্রি করতে হবে যে না, আমরা যেভাবে মতো আমাদের নিজেদের মতো করে আমাদের স্বার্থ রক্ষা করব, বাট রাষ্ট্রের বা জনগণের বৃহত্তর স্বার্থকে আমরা কখনো কম্প্রোমাইজ করব না, তাই না? আমি যদি বলি যে আমাদের ব্যবসায়িক সমাজের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের গত এই 10-15 বছর যেই মানে আমাদের ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিকে আসলে ধ্বংস করা হয়েছিল। হ্যাঁ, এবং এটা কিন্তু রাজনীতিবিদরা, কিছু আমলা এবং ব্যবসায়ীরা মিলেই এই ধ্বংসটা করেছে। হ্যাঁ, এবং এটার কিন্তু সবচেয়ে বড় যদি বলি সবচেয়ে বড় ক্ষতি কিন্তু হচ্ছে আমাদের একেবারে যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে, তারা ব্যাংক থেকে লোন পায় নাই, লোন পেয়েছে আসলে অলিগার্করাই নিয়ে গেছে বলে কেউ লোন পায়নি, তাই না? তো এই আমরা অনেক ক্ষেত্রে যদি নিজেদের মানে স্বার্থটাকে মানে সামনে নেই এবং সেটা যদি বিগার পিকচারটা আমরা যদি না দেখি যে আমাদের ইনস্টিটিউশনগুলো যদি ধ্বংস হয়ে যায়, আসলে আমরা সবাই একটা পর্যায়ে সাফার করব। অতএব আমাদের নিজস্ব যাতে লং টার্ম সাফার না করি, এই জন্য কিছু কিছু জায়গাতে আমাদের আসলে নিজেদের গোষ্ঠী স্বার্থের উপরেও আসলে
যেতে হবে আমাদের নিজেদের জন্যই এবং আমাদের নিজেদের পরবর্তী প্রজন্মের জন্য। তো আমি মনে করি যে সেই জন্য আসলে নিজেকে কোনো একটা পরিচয়ে দেওয়ার ব্যাপারে, ব্যবসায়ী বলি বা অন্য যেভাবেই বলি না কেন, সেটা থেকে আসলে বড় ব্যাপার হচ্ছে আমাদের নাগরিক পরিচয়টাকে আসলে মানে সামনে নিয়ে আসা, এবং সেক্ষেত্রে যাতে আমরা সবাই আরেকটা জিনিস করতে হবে, যেটা আসলে আমাদের যেটাকে মনে করি যে ভালো সেটাকে ভালো বলতে হবে, যেটা খারাপ সেটাকে খারাপ বলতে হবে। যেহেতু এই যে আমি একটু আগে যেটা বললাম যে জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন হচ্ছে আমরা আসলে কথা বলার, মানে মুক্তভাবে কথা বলার একটা সুযোগ পেয়েছি। এখন এটা যদি আমরা না বলি, সুযোগ থাকা সত্ত্বেও যদি না বলি, তাহলে তো আসলে মানে আমরা নিজেদেরই ক্ষতি করতেছি। এটা ভালো বলছেন ভাই, কিন্তু মানে আমি শিওর যে আপনি এটা ফেস করেন। আমি যদি বলি গেল 2 মাসে আমি কিছু লিখি, তো আমি দেখা যায় যে প্রচণ্ডভাবে ট্যাগড হই যে তুমি এই মতাদর্শে, তুমি ওই মতাদর্শে, বা এরকম কিছু। আপনি আরও 1000 গুণ বেশি হন, আমি শিওর। আপনি এই জিনিসগুলোকে কীভাবে হ্যান্ডেল করেন? মানে আপনি যখন কোনো একটা জিনিস লিখলেন, আপনার একটা মতামত লিখলেন, কোনো একটা হয়তো আপনার কাছে মনে হয়েছে যে এটা ভুল, তখন তো একটা গ্রুপ অফ পিপল আপনাকে বিশেষ একটা দল বা বিশেষ একটা গোষ্ঠীর সাথে ট্যাগ করে। আমি অবশ্যই একদিক থেকে লাকি যে আমাকে ট্যাগিং অত করা হয়নি বা হয় না, ভবিষ্যতে যে হবে না সেটা বলা যায় না। বাট আমি মনে করি আসলে কারো না কারোতে যে কোনো মতাদর্শ থাকবেই, বাট আমাদের সোসাইটি আসলে খুব একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এটাকে আসলে আমি আসলে মনে করি যে আমাদের এই ট্যাগিং কালচার, এটাও আসলে একটা পর্যায়ে থেমে যাবে। আমি বলবো না থেমে যাবে, বলবো না, আমি বলবো যে কমে আসবে। হ্যাঁ, বাট আমি তারপরেও কিন্তু আসলে আশাবাদী। দেখা যায় যে কিছু লোক হয়তো যে কোনো কিছুকেই তারা নেগেটিভলি নেবে। হ্যাঁ, বাট যদি কোনো একজন লোকের মানে উদ্দেশ্য বা তার ন্যারেটিভটা এরকম থাকে যে সে আসলে সবচেয়ে উপরে তার রাষ্ট্র বা জনগণের স্বার্থটাকেই দেখছে, তাহলে আমার মনে হয় এই জিনিসটাকে আসলে একটা পর্যায়ে আমাদের জনগণ, তাদের হয়তো বিভিন্ন মতামত থাকতে পারে, কারণ আমাদের দেশের লোকজন তো খুবই মানে মতাদর্শটাকে খুব বেশি সামনে নিয়ে আসে, বা তারাও খুব পলিটিক্যাল। তো আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে সাধারণ মানুষের জন্য এই ম্যাচুরিটিটা হবে, কারণ আমাদের ওই যেটা একটু আগে বললাম যে এতদিন যেহেতু কেউ কথা বলার সুযোগ কম পেয়েছে, কোন কথাটা বলতে হবে সেটাও আসলে একটা লার্নিংয়ের মধ্যে দিয়ে যারা যাচ্ছে। হ্যাঁ, তো বাট এটাও ঠিক যে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই আসলে মানে অনেক ক্ষেত্রে সিভিল থাকে না, এটা আমরা মানে উন্নত দেশগুলোতেও দেখেছি। তো আমাদেরও আসলে অনেক ক্ষেত্রে একটু মানে যদি বলি চামড়া মোটা করতে হবে যে তো বাট যদি কেউ নিজের বিবেকের কাছে অনেস্ট থাকে এবং সে যদি মনে করে যে না তার রাষ্ট্র বা তার জনগণের জন্য সে যা বলছে সেটা সে মিন করে বলছে, সে কোনো স্বার্থে বলছে না, তাহলে আমার ধারণা সেই ঝুঁকিটা কম আর কি। আপনার কি মনে হয় না যে আমাদের যে গেল 15 বছর বা একটা সার্টেন টাইমে যে ধরনের ব্যাপারগুলো তৈরি হয়েছে, যে আমরা কথা বলি না বা আমরা কথা না বলতে বলতে একটা সময় নিজেরাই হয়তো যে আপনি যেটা বললেন যে আশা ছেড়ে দিছি, হয়তো চিন্তা ভাবনায় বাদ দিয়ে দিচ্ছি, এটার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে যে আমরা যদি তার আগের জেনারেশনটা দেখি যে তারা রাজনীতি হোক বা যে কোনো ব্যাপার হোক, সেটা কিন্তু পারিবারিকভাবে, বন্ধু মহলে, চায়ের টেবিলে সবসময় কিন্তু এই আলোচনাগুলো মুক্তভাবে হতো। হ্যাঁ, ওগুলো তো মারামারি হতো, অনেক সময় ঝগড়া হতো, কিন্তু আলোচনা হতো। এবং আলোচনা হলে যেটা হয়, কোনো একটা রেজাল্ট তো আসে, মানে অ্যাকসেপ্টেন্স বাড়ে মানুষের। আমি যখন দুইটা কথা বলবো, আমার আপনার কথাও শুনতে হবে। সেই প্র্যাকটিস কিন্তু গেল 15 বছরে আমরা আসলে রাষ্ট্রীয়ভাবে যেমন হয় না, একই রকমভাবে কিন্তু সেটা পারিবারিকভাবে হয়। মানে আমাদের ফ্যামিলির আমরা কিন্তু বাচ্চা কাচ্চার সাথে এই কথাগুলো বলি না, বা এই জিনিসগুলো তাদেরকে শিখাই না। এই জিনিসটা কি মনে হয় না আপনার আবার একটু আসা উচিত? অ্যাবসলিউটলি আসা উচিত। রাজনীতি আলোচনা প্রত্যেকটা জায়গায় হওয়া উচিত। হ্যাঁ, মানে আমি তো মনে করি প্রতিটা মানুষেরই আসলে রাজনীতি সচেতন হওয়া উচিত। হ্যাঁ, আমরা হয়তো কেউ যেটাকে বলে অরাজনৈতিক আর নির্দলীয়র মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, তো সবারই আসলে কোনো না কোনোভাবে একটা রাজনৈতিক মতাদর্শ বলি বা মানে চিন্তাভাবনা থাকা উচিত, এটা দোষের কিছু না। এবং এই যে আমরা যে নিজেদের খুব মানে রাজনীতি থেকে দূরে সরিয়ে ফেলেছি, এটা ভালো না। বাট আমি আসলে আনন্দিত যে অ্যাটলিস্ট এই জুলাইয়ের মাধ্যমে ইভেন একটা বড় অংশ তো আমরা ইয়াংরা এখন রাজনীতির ব্যাপারে মানে ইন্টারেস্টেড হচ্ছে, তাদের অনেকে অ্যাক্টিভ রাজনীতিতে করছে। বাট যারা অ্যাক্টিভ রাজনীতি করছে না
তারা কি বলবে ঠিক আছে আমার তো এটা তো আমার ব্যাপার না, আমি আমার মতো থাকবো? মানে যেটা বললাম যে মানে যদি একটা শিক্ষক রাজনীতি নিয়ে কথা বলতে পারে, একটা ব্যবসায়ী রাজনীতি নিয়ে কথা বলা উচিত। একটা আইনজীবী যেভাবে মানে তার কোনো একটা অপিনিয়ন থাকতেই পারে। তো আমার কাছে মনে হয় যে অপিনিয়ন দেওয়ার ব্যাপারে যে আমাদের যে ইতস্ততা, যে যেটা তুমি বলো অনেকে হয়তো এটাকে ওই মানে নিজেকে ট্যাগিং হওয়ার জন্যই এটা করে। তো এটা আমার ধারণা মানে এটা অত কনসার্ন না হয়ে মানে মানে এটা বলে ফেলা উচিত। এবং আমার ধারণা এটা আস্তে আস্তে এই কালচারটা যতদিন যখন বাড়বে তখন আসলে সবাই মিলে আমরা আসলে একটা কম্বাইনলি কালেকটিভ একটা ভালো জায়গায় যাব। হ্যাঁ, সোসাইটিতে বিভেদ থাকবেই এই, বাট আমাদেরকে এটাও শিখতে হবে যে একই ছাদের নিচে ডিফারেন্ট মতবাদের লোকও কীভাবে আমরা একসাথে থাকতে পারি। এবং এটাও আমার ধারণা মানুষজনই আসলে ঠিক করে নেবে, কারণ সবারই তো আসলে এখানে টিকে থাকতে হবে। হ্যাঁ, মানে ভয়েস ফর রিফর্ম কি এই যে এই পাবলিক অ্যাওয়ারনেস নিয়ে কি কোনো কাজ করার প্ল্যান আছে, যে এই মানুষকে রাজনীতি নিয়ে কথা বলতে হবে, তার অধিকার নিয়ে কথা বলতে হবে? আমাদের ভয়েস ফর রিফর্ম ব্যাপারটাই তো এরকম। মানে এটা তো হচ্ছে বলে মানে আরো ইয়াংদের ভিতরে যেমন এটা নিয়ে আরো সচেতনতা তৈরি করার কোনো ক্যাম্পেইন বা কোনো? হ্যাঁ, এটা আমরা করব, যেহেতু আবারও বলি যেহেতু গত কয়েক মাস এত বড় বড় রিফর্ম নিয়ে আসলে রাষ্ট্রীয় পর্যায়ে মানে আমাদের কাজ করতে হয়েছে বা মানে উদ্যোগ নিতে হয়েছে। আমরা হয়তো একেবারে ম্যাস অ্যাওয়ারনেস লেভেলে এখনও সুযোগ বা সময় পাইনি, বাট সামনে যেহেতু ইলেকশনটা হচ্ছে, ইলেকশনের পরে যাতে এমন না যে আমরা নতুন একটা গভর্নমেন্ট ফর্ম করলাম, 5 বছর ওরা ওদের মতো চালালো, আমি এর পরের 5 বছর পরে আমি আমার ডিসিশন জানাবো, ব্যাপারটা যাতে এরকম না হয়। আমি মনে করি যে প্রতিটা নাগরিকেরই উচিত তাদেরকে মানে অ্যাকাউন্টেবল করা। হয়তো তুমি দেখেছো যে আমরা ভয়েস ফর রিফর্মের পক্ষ থেকে বিভিন্ন জরিপের আয়োজন করেছি, তাই না? বেশ কিছু জরিপ বিভিন্ন প্রফেশনাল অর্গানাইজেশনের মাধ্যমে আমরা পারছিলাম। ওই জরিপগুলোর কিন্তু একটা উদ্দেশ্য যে মানে কোন পার্টি মানে নেক্সট পাওয়ারে আসবে সেটা যেমন একটা আমাদের ব্যাপারটা ছিলই, বাট সাথে করে কোন জিনিসের রেসপন্স নাগরিকরা কোনভাবে নিচ্ছে, কোন জিনিসটাকে নাগরিকরা পজিটিভলি নিচ্ছে, কোন জিনিসটাকে নেগেটিভলি নিচ্ছে, হ্যাঁ, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই জন্য আমরা কিন্তু দেখি যে কোনো উন্নত ডেমোক্রেসিতে সবসময় যেটা বলা হয় না অ্যাপ্রুভাল রেটিং, হ্যাঁ, মানে সে ইভেন ট্রাম্প যখন ইলেক্টেড হয় তারপর মাস থেকেই কিন্তু তার অ্যাপ্রুভাল নিয়ে রেগুলার জরিপ হচ্ছে, তাই না? এবং তখন যেটা হয় যে পলিটিক্যাল পার্টিগুলো একটা ফিডব্যাক পায়, প্রেশারও থাকে। যেমন আমার অর্গানাইজেশনেও যখন আমরা কিন্তু সবসময় বিভিন্ন সার্ভে করি না যে এই বা একটা প্রোডাক্ট যখন লঞ্চ করি, এই প্রোডাক্টটা কতটুক কাস্টমার ভালোভাবে নিচ্ছে, খারাপভাবে নিচ্ছে। তো ইভেন আমরা যখন উবারে চালাই, উবারও তো আসলে আমার একটা রিভিউ নিচ্ছে, উবার ড্রাইভারও একটা রিভিউ নিচ্ছে, তাহলে মানে রাষ্ট্র যে চালাচ্ছে, তো সেই ক্ষেত্রে তো এক ধরনের কন্টিনিউয়াস একটা রিভিউ থাকতে হবে। এবং এটা কিন্তু শুধু 5 বছর পর রিভিউ করবো তা হবে না, কন্টিনিউয়াস একটা রিভিউ প্রসেসের মধ্যে থাকতে হবে। তো আমরা ভয়েস ফর রিফর্ম কিন্তু এই কাজটাও মানে অলরেডি শুরু করেছি, ভবিষ্যতে আরও করব, যাতে যখনই কোনো সরকার কোনো ডিসিশন নিবে, রাষ্ট্র বা ডিসিশন নিবে, এবং সরকার না, সরকারের বাইরেও যখন কোনো পলিটিক্যাল পার্টি কোনো একটা জায়গায় কোনো পদক্ষেপ নেবে, সেটারও আসলে পাবলিক ফিডব্যাকটা কী সেটাকেও এক ধরনের মানে ভিজিবিলিটির মধ্যে নিয়ে আসা। তো এরকম আমাদের বেশ কিছু প্ল্যান আছে, ফিউচারে এগুলো আমরা করবো। আর আমরা মনে করি আমাদের মতো আসলে আরও অনেক নাগরিক প্ল্যাটফর্মের আসলে এই কাজগুলো করা উচিত। থ্যাংক ইউ ভাইয়া, আপনি অনেক দারুণ করে অনেক কিছু বললেন। আমরা অনেক কিছু হয়তো জানতাম না, অনেক কিছু হয়তো জানতাম, আজকের আলোচনার মাধ্যমে হয়তো অনেক কিছু জানতে পেরেছি। আপনাকে স্পেশাল থ্যাঙ্কস এই কারণে ভাইয়া, আমি আমার লাইফের প্রথম জব ইন্টারভিউটা আপনার কাছে দিয়েছিলাম, আজকে হয়তো 15 বছর পরে আপনার সাথে এভাবে করে কথা বলার মতো সুযোগ হলো। এটা আমার জন্য একটা ব্যক্তিগতভাবে একটা বিশাল অর্জন মনে করি। থ্যাংক ইউ ভাইয়া যে আপনি আমার ইনভাইটেশন রিসিভ করেছেন এবং এসেছেন। আমাকেও আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। আমি এই যে পডকাস্ট সিরিজটা হচ্ছে সেটার বেশ কিছু জিনিস আমি আগেও ফলো করেছি। আমি আশা করি এই পডকাস্টটা আমাদের ইয়াং জেনারেশনের জন্য এক ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা বিভিন্ন বিষয়ে এটা কন্ট্রিবিউট করবে, এবং আমি এটার সাফল্য কামনা করছি। থ্যাংক ইউ ভাইয়া।